হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের পর্ষদ টেস্ট পেপারের 388 পাতা যেটা আছে সেটা পুরোটা দেবো। পার্ট 1 এবং পার্ট 2 দুটো একই ভিডিওতে তোমরা পাবে। টাইম খুব কম আছে, আমিও চাচ্ছি পুরো ভিডিওগুলো একসাথে অ্যাড করতে। চলো তাহলে শুরু করা যাক 388 পাতার অঙ্কগুলো নিয়ে। দেখো, একের দাগ থেকে শুরু করছি। পুরো পার্ট পাবে, মানে পার্ট 1 এবং পার্ট 2 একত্রে পাবে। দেখো, একের দাগ থেকে শুরু করছি। কি আছে? কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, একটু ফাস্ট হবে ভিডিওগুলো, তোমরা একটু তাড়াতাড়ি বুঝবে, কারণ অনেকটা না হলে বড় হয়ে যাবে ভিডিওটা, তাই একটু তাড়াতাড়ি বুঝবে। আমি চাচ্ছি যে পুরোটা আমি একবারে কভার করে দেবো, ঠিক আছে? দেখো, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? তাহলে আসল পি টাকা ধরে নিচ্ছি। আসল আমাদের পি টাকা, সুদ আসল কত? সুদ আসল চলে আসবে আমাদের 2p টাকা। সুদ আসল আমাদের চলে আসবে 2p টাকা। তাহলে সুদ কত? তাহলে সুদ চলে আসবে 2p মাইনাস পি, মানে আমার যে টাকাটা আসবে সেটা হচ্ছে পি টাকা। সুদের হার চেয়েছে, তাহলে সুদের হার কত হবে? সুদের হার আমাদের আর বলি 100 ইন্টু আই, আয়ের মানে এখানে পি, বাই পি ইন্টু আমাদের যেটা বলছে সময়। সময় হচ্ছে 10 বছর, সময়টা লেখা হয়নি, সময়টা এখানে তোমরা অ্যাড করে দিবে। সময় যেটা আছে 10 বছর, তাহলে কত হয়ে যাবে? 10। পি এ ক্যান্সেল, 10 এ 100, মানে আমাদের যেটা আছে সুদের হার 10%। অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে একের দাগ হয়ে গেল। এবার চলে যাবো আমাদের দুইয়ের দাগ। কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক। বাবুরে, দুটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে না, দুটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, সাধারণ স্পর্শক আমাদের তিনটা পাওয়া যাবে। এই ওপরে একটা পাওয়া যাবে, এইখানে একটা মিডিলে পাওয়া যাবে, আর একটা নিচের দিকে পাওয়া যাবে। এবং এখান থেকে সমস্ত জায়গাগুলো করবে। অন্তঃস্পর্শ করলে একটা, পরস্পর ছেদ করলে দুটা, এবং যদি পরস্পর ছেদ না করে, দূরে দূরে অবস্থান করে, মানে দূরত্ব থাকে কেন্দ্র দুটোর মধ্যে, এবং না স্পর্শ করে, তখন হচ্ছে চারটা। এই জায়গাটা মনে রাখবো। তার মানে আমাদের অপশন সি কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দুইয়ের দাগ কমপ্লিট করলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে তিনের দাগ। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি জ্যাতুটির দৈর্ঘ্য সমান। দেখো, এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। এই অঙ্কটা দুটো ত্রিভুজকে সর্বসম করে করবে। এও বি যদি 60 ডিগ্রি হয়, মানে কোণ এও বি যদি 60 ডিগ্রি হয়, সর্বসম করে করবে। সিওডিও হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। কোণ সিওডিও হয়ে যাবে 60 ডিগ্রি। অপশন বি বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার চলে যাবো আমাদের পাঁচের দাগের কোশ্চেন। এ পাশটা আমি পাঁচের দাগটা করছি, এই পাশটি পাঁচের দাগটা করছি। বলছে পুরো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? ছেড়ে দাও, প্রতিটা অন্তঃকোণের গল্প পরে, আগে প্রতিটা বহিঃকোণ বার করবি। প্রতিটি আমরা আগে বার করবো, প্রতিটা বহিঃকোণ সুবিধা হবে। প্রতিটা বহিঃকোণ কত হবে? ষড়ভুজ 360/6, 6 6 36, মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে প্রতিটা বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রতিটি অন্তঃকোণ কত? প্রতিটি অন্তঃকোণ কত? প্রতিটি অন্তঃকোণ হবে 120 মাইনাস 60, সরি 120 বলছি, 180 মাইনাস 60 ইকাল টু যেটা আসবে 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রির আমরা বৃত্তীয় মান করবো। 120 গুণিত পাই বাই 180, 0 0 কাটা, 6 দিয়ে 12, 6 3 18, আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে কত? 2π/3। আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 2π/3। অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি চলে এলো দেবসেনা। ব্যাস। ছয়ের দাগের কোশ্চেনটা দেখো, ছয়ের দাগের কোশ্চেনটা আমাদের কিছু নেই। কোনো একটা গড়ের যদি কোনো কিছু থাকে এবং প্রত্যেকটা পদের সাথে যে কনস্ট্যান্টটা আমরা যোগ করি সেটা গড়ের সাথেও আমাদের যোগ হয়ে যাবে। যেটা আমাদের VI এর যে কোশ্চেনটা আছে, VI এর যে কোশ্চেনটা আছে, P1 P2 P3 ডট 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 P20, এদের গড় 40 আছে, সবাইকার সাথে 6 যোগ হয়েছে। তার মানে আমাদের নতুন গড়টা হবে 40 প্লাস 6 সমান আমাদের যে গড়টা হবে সেটা হচ্ছে আমাদের চলে আসবে 46। অপশন বি, অপশন বি বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। গড়ের সাথেও আমাদের কি হবে? অ্যাড হয়ে যাবে ওই কনস্ট্যান্টটা। ব্যাস, একের দাগের কমপ্লিট। এবার দুইয়ের দাগের আমরা করব। কোনো ব্যক্তি 100 টাকা জমা রেখেছে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো, সুদের হার যদি আর হয়, সুদের হার যদি আর হয়, তাহলে পি ইন্টু পি এর মান দেওয়া আছে, একবারে পুট করছি, 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এই টাকাটা যেটা আসবে আমাদের কত টাকা আসবে? 121 আসবে। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এই 100টা যদি এই পাশে নামে, তাহলে 11/10 তার হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, 1 প্লাস আর বাই 10 সমান 11/10। তাহলে আর বাই 10 সমান কত? 1 যদি এই পাশে চলে আসে, আর বাই 100 ছিল, 1 যদি ও পাশে চলে আসে, দেখো 11/10 মাইনাস 1 চলে আসবে 1/10, 0 0 কাটা, আর সমান আমাদের চলে এলো 10। তার মানে অপশন, মানে ড্যাশ পূরণ যেটা একের দাগ আছে সেটার অ্যান্সার হবে কত? 10%। एबीसीडी একটা বৃত্তস্থ সামান্তরিক। আরে বৃত্তস্থ সামান্তরিক মানে বাবু भैया हम जो समझते हैं ना वो एक सामांतरिक है, ठीक है। দেখো দুইয়ের দাগটা কি বলেছে, দেখো এবিসিডি বৃত্তস্থ সামান্তরিকই বলুক কি বৃত্তস্থ রম্বসই বলুক, আমাদের অ্যাঙ্গেল যেটা আসবে সেটা 90 ডিগ্রি।
কোন মানে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক মানে কি, বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্র, তারা প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, তার মানে কোন এ যেটা চলে আসবে, দুইয়ের দাগে যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার কি বলেছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1/x, 3 অঙ্কটা আমরা করি। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান আছে আমাদের কত, 1/x। ঠিক আছে, কার মান চেয়েছে, অতএব আমার, আচ্ছা সরি, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা থাকেনি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ছিল আমাদের কত, 1/x। কার মান চেয়েছে, cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। একটা জায়গা খেয়াল করো, এই cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস আমার যে পোরশনটা sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b আর একটা পোরশন যেটা আসবে a মাইনাস b cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এটার তো মেন ভ্যালু আমরা 1 জানি, আর এটার ভ্যালু আমাদের কত ছিল, 1/x, তার মানে আমাদের অ্যানসার চলে আসবে কত, 1/x। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পেলাম a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের যে অ্যানসার চলে এলো 3 এর দাগের যে কোশ্চেন, এটারও আমাদের অ্যানসার চলে এলো কত, 1/x। ব্যাস কমপ্লিট হয়ে গেল। 4 এর দাগের কোশ্চেন আমরা করব, 4 এর দাগের আমরা কোশ্চেন করব। দেখো একটু ফাস্ট হবে বাবা ভিডিওটা, ঠিক আছে, পুরো পেজটা দেবো তো। দেখো 4 এর দেখো, আমার মোবাইলে হচ্ছে তো। দেখো তারপরে একটা নারকেল গাছের উচ্চতা দিয়ে আছে 10, গোড়া থেকে 10√3। একটা জায়গা ভালো করে বুঝো, নারকেল গাছের উচ্চতা আছে 10, গোড়া থেকে 10√3 মিটার আছে। এখানে যদি আমি অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, তার মানে আমাদের যে জায়গাটা চলে আসবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি মানে 10/10√3, 10 এ 10 কেটে গেল, তাহলে 1/√3 কার মান, ট্যান 30 এর মান। তাহলে ট্যান থিটা সমান কত চলে এলো, ট্যান 30। তাহলে থিটার ভ্যালু কত চলে এলো, 30। এখানেই আমাদের অ্যান্সারটা চেয়েছে, থিটার ভ্যালু আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা কত হলো আমাদের 4 এর দাগটা হলো। এবার আমাদের 5 এর দাগটা, কোন তথ্যের সংখ্যাগুরু দুটি, আচ্ছা সংখ্যাগুরু মান দুটি, তাকে ড্যাশ ভুইস্টক বলা হয়, ডি ভুইস্টক বলা হয়, তাকে বলা হচ্ছে এটা আমাদের ড্যাশ পূরণ। এটা তো আমাদের করতে হবে, এটা তো আমাদের করা কিছু যাবে না। দুটা যদি আমাদের সংখ্যাগুরু মান চলে আসে তখন সেটাকে আমরা বলবো দ্বিভুইষ্টক। ঠিক আছে, কোন একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, কোন একটা শঙ্কুর কি বলেছে, কোন একটা লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলেছে রে বাবা, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। শেষ অঙ্ক করছি, ছয় দেখ, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফলের রুট 2 মানে 2 গুণ, ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ারের কত বলেছে, দ্বিগুণ বলেছে। ঠিক আছে, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত, দেখো এখান থেকে কি কাটছে, পাই আর কেটে এখানে একটা আর পড়ে থাকছে, স্কয়ার করে দাও, এল স্কয়ার সমান আমার যেটা বেরোবে 4r স্কয়ার, এল স্কয়ারের মান কত, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 4r স্কয়ার, তাহলে এইচ স্কয়ার সমান এ পাশে যাবে 3r স্কয়ার চলে যাবে। কার কাছে চেয়েছে, ব্যাসার্ধ উচ্চতা, তার মানে আমি আলটিমেট করি আর স্কয়ার বাই এইচ স্কয়ার সমান আসবে আমাদের 1/3। দেখো ক্রস গুণ করে, এই জায়গাটা না বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয়, যখন আমাদের এই সমান পোর্শন থেকে বাই পোর্শনে অনুপাত আকারে আনে তখন হচ্ছে উল্টা পাল্টা করে দেয়। তাহলে কি করবে, তোমরা একটু ক্রস গুণ করে দেখে নেবে যে অঙ্কটা ঠিক আছে নাকি। এবার স্কয়ারটাকে নরমাল করি, আর বাই এইচ সমান 1/√3, তাহলে আমাদের যে ভ্যালুটা বেরোলো আর ইস টু এইচ সমান 1:√3, তাহলে 6 এর দাগের অ্যান্সার হয়ে যাবে 1:√3। ব্যাস এই জায়গাটা মনে রাখবে, তোমাদের এটা 2 নম্বরের কোশ্চেনও আছে, যেটা √5 গুণ ছিল তোমাদের টেক্সট বইয়ের কোশ্চেন, সেটাও দেয় এটাও দেয়। 1 নম্বরের কোশ্চেন আমাদের ড্যাশ পূরণ এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 2 এর দাগ। এরপর চলে যাব 3 এর দাগ, একদম আগুনের মতো আমরা দৌড়াবো, ঠিক আছে, কারণ সামনে আমাদের পরীক্ষা আছে ফাইনাল, তো ফাটিয়ে করবো ম্যাথ, ফাটিয়ে করবো ম্যাথ। দেখো 3 এর দাগের কোশ্চেন করবো এবং ফাটিয়ে করতে হবে আমাদেরকে। 3 এর দাগের ম্যাথ কি বলেছে, দেখো কোন মূলধন 2 বছরের সরল সুদ 20 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে, আচ্ছা সুদের হার 20%, জীবনে এত পার্সেন্ট হবে না, সুদের হার 20% জীবন আসবে না, তোমরা করে দেখবে, আসলের মান ধরে দেখবে এবং আমাদের আসল পি ধরে নেবে, ঠিক আছে, দিয়ে দেখবে সুদের হারটা বার করানোর চেষ্টা করবে, পি টাকা সুদের আর ধরে নেবে, পি টাকার আর পার্সেন্ট আর 2 বছরের সরল সুদ বার করবে যেটা 20 টাকা করবে, আর পি টাকার আর পার্সেন্ট দুজনের হচ্ছে আমাদের ইয়ে করবে, পি টাকে সমান করে দিবে, তাহলে আমাদের আর এর মান পেয়ে যাবে, পি টাকে দুজনের ইকুয়াল করে দিবে, তাহলে আর এর মান পেয়ে যাবে, দেখবে মিথ্যা চলে আসবে। ঠিক আছে, আমি 2 একটা করাচ্ছি। কি বলছে, একটা রশ্মি কোন বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। দেখো ঘড়ির কাঁটার দিকে হলে যেটা হয় ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, বিপরীত দিকে হলে আমাদের ধনাত্মক। তাহলে আমাদের কি বলছে, ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরেছে আমাদের ঋণাত্মক কোণ, তার মানে আমাদের যে জায়গাটা চলে এলো সেটা সত্য চলে এলো। 3 এর দাগ, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের যার কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, যেটার দৈর্ঘ্য, দেখা যাক আমাদের কি গল্পটা হয়েছে। এইখানে আমাদের কেন্দ্রে একটা সমকোণ তৈরি করেছে, কেন্দ্রে আমার যে অ্যাঙ্গেলটা করেছে কেন্দ্রে আমাদের কি করেছে, সমকোণ তৈরি করেছে। ঠিক আছে, 5 সেমি ব্যাসার্ধ, আচ্ছা এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 5। একটা জায়গা বুঝো তো, এটা যদি 90 ডিগ্রি হয়,
এই বাহুটা আর এই বাহুটা সমান। আচ্ছা ছবিটা একটু বড় করে আঁকি তাহলে বুঝতে পারবে ভালো করে। মনে করো আমি একটা বড় করে ছবি আঁকছি, আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে কি করেছে, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে এই জায়গাটা হচ্ছে 90, ভালো করে বুঝবে কিন্তু এই জায়গাটা হচ্ছে কত 90, তার মানে এই জায়গাটা হচ্ছে 45, এই জায়গাটা হচ্ছে 45। আমরা কি করছি, কেন্দ্র থেকে যার উপর একটা লম্ব অঙ্কন করছি, তার মানে এই জায়গাটা আমাদের কত চলে এলো 90। আচ্ছা এই জায়গাটা যদি 90 চলে আসে, আচ্ছা এই জায়গাটা যদি, আচ্ছা একটা কথা ছেড়েই দাও না, অত করারও তো দরকার নেই, আমার এইটা দৈর্ঘ্য চেয়েছে তো। আচ্ছা এইটা 5, এটা 5, এটা যদি 90 হয়, এই বাহু আর এই বাহু সমান, তার মানে এইটা এই কোণটা আর এই কোণটা সমান হবে। ব্যাস ঠিক আছে, কোনো টেনশনের কিছু নাই। তার মানে এটা হচ্ছে আমাদের সমকোণী সমদ্বিবাহু অতিভুজ, তার মানে আলটিমেট যেটা আসবে এটা তো আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ সমান আমাদের কত আসবে, অতিভুজ সমান আসবে √, এখান থেকে চলে আসবে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে আলটিমেট কত চলে আসবে 2 × 5 স্কয়ার। 5 স্কয়ার বাইরে বেরোলে 5 বেরোবে, 5 √2, তার মানে অ্যান্সার আমাদের কত আছে, ঠিক আছে 5 √2 আছে। তার মানে আমাদের যে গল্পটা বেরোবে সেটা হচ্ছে সত্য গল্প বেরোবে। এটাও করতে পারো, আবার এখানে একটা লম্ব অঙ্কন করে এটা 90 ডিগ্রি করে আলাদা আলাদা করেও করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এটা বেশি ইজি হবে, কারণ এই যে ত্রিভুজটা হচ্ছে সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে এটা 5 এটা 5, তার মানে অতিভুজের মান যদি আমরা চাই তাহলে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে এটা চলে গেল আমাদের সত্য, 3-এর দাগ চলে গেল সত্য। এবার যেটা করব সেটা হচ্ছে 4-এর দাগ করব। 4-এর দাগটা করার কিছু নাই, 1 রেডিয়ান থেকে ওরা বলেছে 1 ডিগ্রি, একদম মিথ্যা কথা। 1 রেডিয়ান মানে 57, 16, 22, 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড, সেখানে 1 ডিগ্রিটা ওরা মানে বড় হতে পারে না। ব্যাস কমপ্লিট হয়ে গেল। 5-এর দাগ ax স্কয়ার প্লাস bx প্লাস 2c, দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ ইকুয়েশনটা কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a কে নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে এইটা আমাদের ইকুয়েশন ছিল, 2c আমাদের ইকুয়েশন থাকেনি, তার মানে আমাদের যে জায়গাটা আসবে সেটা হচ্ছে মিথ্যা। ব্যাস 5-এর দাগ কমপ্লিট হয়ে গেল। 6-এর দাগ, 6-এর দাগ কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তথ্যের মধ্যমা 24 দেওয়া আছে। এবার এই যে জায়গাটা দেখো কতগুলো ইকুয়েশন আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, n এর মান কত রে বাবা, n এর মান কত 10, 10 মানে কি রে যুগ্ম, তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা সমান 5তম প্লাস 6তম পদ বাই 2। আচ্ছা মধ্যমার মান কত দেওয়া আছে, মধ্যমা 24, মধ্যমার মান 24 দেওয়া আছে। 5তম পদ 1 2 3 4 5, p + 2 p + 4, তাহলে p + 2 + p + 4 বাই 2, তাহলে কত 24 প্লাস 2টা কমন নিল, এখান থেকে দেখো 2p + 6 আসবে, কারণ 2 কমন নিলে p + 3, এটা সমান বাই 2, এটা কেটে দিলাম, তাহলে p সমান আমাদের কত চলে আসবে, p এর মান চলে আসবে 21। তার মানে আমার যেই 6-এর দাগের কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে কত চলে আসবে, মানে 21 চলে আসবে p এর মান, তাহলে এই ইকুয়েশনটা চলে আসবে আমাদের সত্য। ব্যাস 3-এর দাগ আমরা কভার করে দিলাম। অঙ্কগুলো খুবই সোজাই ছিল, জটিল কিছু থাকেনি। এবার আমরা 4-এর দাগের 1 থেকে শুরু করব। দেখো 4-এর দাগের 1, 3-এর দাগে সত্য মিথ্যা আমাদের কভার হয়ে গেল। একটু স্পিডে হবে ভিডিওগুলো, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নিও, আমার মনে হয় না অসুবিধা হবে, যদিও হয় অসুবিধা একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে। 4-এর দাগের 1, 4-এর দাগের 1, প্রতি বছর জনসংখ্যা r% হারে বৃদ্ধি পেলে 5 বছর পর জনসংখ্যা p হলে 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তো ধরে নেবে যে মনে করি 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, প্রতি বছর কত পার্সেন্ট আর বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর r% বৃদ্ধি পেলে, প্রতি বছর r% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত হবে, x × 1 + r/100⁵ জন, শর্তে x × 1 + r/100⁵ সমান আমাদের যেটা আছে সেটা কত দিয়ে আছে, সেটা দিয়ে আছে আমাদের p জন। তাহলে x সমান কত, p/1 + r/100⁵, এই 5টা উঠে যাবে, p × 1 + r/100⁵, আমাদের চলে আসবে -5 জন। ব্যাস এটা হয়ে গেল। আমি এটা বলেছিলাম, এটা ভুলও হতে পারে, কারণ 5 বছর মানে আলটিমেট এটা 10 বছর ধরে দেওয়ার কথা, কিন্তু বারবার এই জায়গাটাকে না এইরকম ভাবেই করা আছে, ঠিক আছে। 5 বছর আগে এবং 5 বছর পরে, এটা 10 বছর হওয়ার কথা, যাই পারে হোক, তোমাদের যেরকম এইভাবেই কিন্তু করবে, না হলে না দুরকম ভাবে অঙ্কটা এটা হয়। একটু যদি ভালো করে পড়ো, 5 বছর আগে এবং 5 বছর পূর্বে কোন সিচুয়েশনটার কথা বলতে চেয়েছে সেই জায়গাটা ধরতে হবে। এটা কোনো রকম ভাবে ক্লিয়ার করেনি, বইয়েও করেনি, এবং যতবার তোমরা এটাকে কোশ্চেনটাকে পাবে ওরা ওই ভাবেই অ্যান্সারটা দিয়েছে, ঠিক আছে। এবার আমরা যেটা করব 2-এর দাগে, সন্দীপ এবং কেশবের যৌথ ব্যবসায় সন্দীপের মূলধন ও বছরের শেষে লাভ দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো আমরা যেটা করব, সন্দীপের মূলধন কত, সন্দীপের মূলধন 6,000 টাকা,
বাই সন্দীপের মূলধন পেয়ে গেলাম, কেশবের মূলধন কি বলছে কেশব, আচ্ছা কেশবের মূলধন দিয়ে আছে, ঠিক আছে ঠিক আছে, কেশবের মূলধন দিয়ে আছে, সন্দীপের মূলধন আমি জানিনি, সন্দীপের মূলধন এক্স বাই বাই যেটা আছে কেশবের মূলধন, কেশবের মূলধন কত টাকা 6000 টাকা ইকাল টু কেশবের লাভ দিয়ে আছে 900, কেশবের লাভ দিয়ে আছে 900। আচ্ছা মোট লাভ কত হয়েছে রে বাবা, মোট লাভ 1500, মোট লাভ 1500 হলে আমার যে সন্দীপ নামক ব্যক্তিটা ছিল তার লাভ কত 1500 মাইনাস 900 মানে আমাদের 600, তার মানে চলে আসবে 600। তাহলে এক্স সমান আমাদের কত হবে 6000 ইন্টু 600 বাই চলে আসবে 900, 1 2 1 2 3 2 এ 6 3 3 এ 9 3 2 এ 6000 মানে 2000, এক্স সমান আমাদের যেটা চলে আসবে 4000 টাকা। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে রে বাবা, সন্দীপের মূলধন এখানে লিখবে, অতএব সন্দীপের মূলধন যেটা হবে সেটা হচ্ছে 4000 টাকা, সন্দীপের মূলধন যেটা আসবে সেটা হচ্ছে 4000 টাকা আসবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 2 এর দাগ। এরপর চলে যাব আমরা 3 এর দাগ। দেখো আমাদের মূলধনের অনুপাত যা হয়, যেভাবে আমরা মূলধন দেবো সেটাই কিন্তু আমাদের হয় লভ্যাংশের অনুপাত। এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে, মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সেম হয়। 3 এর দাগ, 3 এর দাগ কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান যেটা আছে 2x মাইনাস 1 ইন্টু আমাদের কি আছে কে আছে, কি বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, ঠিক আছে এটাকে ইকুয়েশনটাকে আগে সাজাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স এটাকে এদিকে নিয়ে নিই মাইনাস 2k এক্স, আচ্ছা মাইনাস কে আছে এই পাশে আসলো প্লাস কে ইকাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস আমি এই জায়গাটা থেকে 1 প্লাস 2k করব, যে জায়গাটা থেকে বাইরে এক্স করব প্লাস কে ইকাল টু 0, একটু গুছিয়ে নিলাম দেখো মাইনাসটাকে বাইরে রেখেছি আর 1 প্লাস 2k দেখো গুণ করো এক্স আর একে এক্স আর এক্স আর 2 মানে 2k গুণ করলে 2kx, অতএব বীজ দুটির সমষ্টি কত হবে, অতএব বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, তার মানে আলটিমেট চলে আসবে 1 প্লাস 2k। তাহলে অতএব যেটা আছে 1 প্লাস 2k ইকাল টু দেওয়া আছে 0, 2k ইকাল টু আছে আমার মাইনাস 1, k ইকাল টু আছে আমাদের কত, k ইকাল টু হবে আমাদের মাইনাস 1/2, k ইকাল টু যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 1/2, ডাইরেক্ট কিন্তু মাইনাস বি বাই এ করতে পারবে না, এই ইকুয়েশনটাকে একটু সাজাতে হবে সমীকরণ আকারে। দেখো এই হয়ে গেল আমাদের 3 এর দাগ, মুছে দিলাম, মুছে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 4 এর দাগ, এরপরে যেটা হবে সেটা হচ্ছে 4 এর দাগ। 4 এর দাগটা কি বলেছে দেখি, 4 এর দাগ কি বলেছে, 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদের সাথে বিয়োগ করলে অনুপাতটি উমুক উমুকের যৌগিক অনুপাত, আগে এটার যৌগিক অনুপাতটা বার করলাম, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতটা আগে বার করলাম। যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত কি হবে, এর পূর্বপদ পূর্বপদে গুণ উত্তরপদ মানে উত্তরপদ মানে গুণ হবে, তাহলে 5 2 10 4 3 চলে যাবে 12, তার মানে এই ক্যালকুলেশনটা যদি করি 2 5 10 2 6 12, এবার ধরে নিই যে মনে করি কি মনে করবে পূর্বপদের সাথে, মনে করি পূর্বপদের সাথে x যোগ, মনে করি পূর্বপদের সাথে x যোগ এবং উত্তর পদের সাথে x বিয়োগ করতে হবে, যোগ এবং উত্তর পদের সাথে x বিয়োগ করতে হবে, পূর্বপদের সাথে x যোগ এবং উত্তর পদের, তাহলে পূর্বপদ কত ছিল আমাদের 4:7 ছিল, পূর্বপদের সাথে x যোগ উত্তর পদের সাথে x বিয়োগ সমান যেটা হবে 5/6, তাহলে 4 6 24 প্লাস 6x সমান 5 7 35 মাইনাস 5x, এটাই পাশে এলো, তাহলে বা 6 5 11x আর এটা দিয়ে করলে 4 5 এটা 11, তাহলে বা x সমান আমাদের যেটা আসবে 1। তাহলে কোনো একটা যে সমীকরণটা দেওয়া ছিল তার সাথে উপরের সাথে আমাদের 1 যোগ আর নিচের সাথে আমাদের 1 বিয়োগ, দেখো 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে 5 হয়ে গেছে, 7 এর সাথে 1 বিয়োগ করলে 6, তাহলে 5:6 হয়ে গেছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক, 1 যোগ করতে হবে পূর্বপদের সাথে এবং উত্তর পদের সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 বিয়োগ করতে হবে। 4 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপরে যেটা করব সেটা হচ্ছে 5 এর দাগের ম্যাথ, একটু ফাস্ট হবে বাবা কারণ তোমাদের একটু প্র্যাকটিসটা ভালো করে করবে, ঠিক আছে। 5 এর দাগ, 5 এর দাগ কি বলেছে দেখো, 5 এর দাগ বলেছে এ বি ও সিডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ আছে, এ বি এবং সিডি দুটি সমান্তরাল যে, ঠিক আছে, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, তাহলে 16 সেমি যখন দুটো দিয়ে দিচ্ছে 16 সেমি তখন মানেই বুঝে নিতে হবে যে কেন্দ্র থেকে দুটো বিপরীত দিকে অবস্থা, তাহলে না হলে তুমি ভাবো প্রত্যেকটার দৈর্ঘ্য কি করে 16 সেমি হবে, দুজনের দৈর্ঘ্য 16 সেমি, ব্যাস এই গেল গল্প, এই গেল গল্প। একটা এ বি এবং আরেকটা সিডি, এটা ও, এটা দিয়ে দাও এম, এটা দিয়ে দাও এন,
ব্যাস গল্প শেষ। এবার যেটা বলেছে প্রত্যেকের দৈর্ঘ্য 16, তার মানে এদিকটা আসবে 8, এদিকটা আসবে 8, এদিকটা আসবে 8, এদিকটা আসবে 8। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 হলে তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, এটাও 10। তাহলে দেখো ত্রিভুজ OBM এর OM সমান কত? √10² - 8², তার মানে এখান থেকে বেরোবে 6 সেমি। মানে 10, 8 এর 6 এর মধ্যে একটা রিলেশন আছে। আবার ত্রিভুজ OND এর ON সমান কত? একই রকম √10² - 8², এখান থেকেও বেরোবে 6 সেমি। তাহলে অতএব MN সমান 6 + 6 সমান আমাদের চলে আসবে 12 সেমি। এটাই হয়ে যাবে আমাদের যে জ্যাগুলো ছিল সমান্তরাল তাদের মধ্যে দূরত্ব। ওটাই চেয়েছে, দেখো তাদের মধ্যে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। ব্যাস গল্প শেষ হয়ে গেল 5 এর দাগ। এবার আমরা যেটা করব 6 এর দাগ। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ OQ এবং OR। ও কেন্দ্রীয় বৃত্ত ব্যাসার্ধকে ধরছি আমরা OQ একটা ব্যাসার্ধ এবং OR একটা ব্যাসার্ধ, OQ এবং OR। এবার যেটা বলেছে তাদের মধ্যবর্তী কোণ 150, এই জায়গাটা চলে এলো 150, এবং কিউ এবং আর বিন্দুতে স্পর্শক, একটা কিউ বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছে, একটা আর বিন্দুতে স্পর্শক, তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে কিউপিও, আচ্ছা এই জায়গাটার মান চেয়েছে, এই যে জায়গাটা কিউপিও, এই জায়গাটার মান। এটাকে একটু ভালো করে বুঝো। এই অ্যাঙ্গেলটা আমাদের কত করবে? 90। এই অ্যাঙ্গেলটা কত করবে? 90। 90 তে 180 হয়ে গেছে। এবার এই অপোজিট গুলো 180 করতে হবে। তো এই জায়গাটা যখন 150, তাহলে পুরো অ্যাঙ্গেলটা যেটা হবে আমাদের কত হবে? 30 হবে। তবে তোমাদের 180 হবে। আবার দেখো এইখানের যে অ্যাঙ্গেল গুলো তারা পরস্পর সমান হয়, তার মানে আলটিমেট কিউপিও কোন কিউপিও সমান আমার যেটা বেরোবে 30/2 সমান আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 15। তোমরা একটু লেখে লেখে করবে, কারণ ব্যাসার্ধের সাথে স্পর্শকের যে অ্যাঙ্গেলটা সেটা চলে আসবে আমাদের কত? 90 ডিগ্রি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 6 এর দাগ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 7 এর দাগ। ভালো করে বুঝবে, 7 এর দাগের অঙ্কগুলো আমরা এবার করব। দেখো 7 এর দাগ কি বলেছে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ y দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ y একক, মনে করি দৈর্ঘ্যকে ধরে নিচ্ছি p একক। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য কত? এর সাপেক্ষে কর্ণের দৈর্ঘ্য কত? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এত একক। শর্তে এই যে কর্ণটা √p² + y², এই কর্ণটা কার সাথে সমান? √x² + y²। তাহলে রুটে রুটে ক্যান্সেল, তাহলে p² + y² সমান x² + y², ক্যান্সেল, p² সমান x², আমাদের যে p সমান কি বেরাবে? x বেরাবে। তার মানে আমাদের যে দৈর্ঘ্যটা ছিল সেটা কত হয়ে গেল? x হয়ে গেল। তাহলে অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যেটা হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল আমাদের x একক। দৈর্ঘ্য কি হয়ে গেল? দৈর্ঘ্য আমাদের x একক হয়ে গেল। ব্যাস কমপ্লিট। এরপরে দেখো 9 এর দাগটা দেখো, 9 এর দাগটা নয় 8 এর দাগটা কি দেওয়া আছে? কোন বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, তার মানে আর এর মান দেওয়া আছে, 28 সেমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি দেওয়া আছে? বৃত্তটি 5.5 সেমি বৃত্তচাপ, তার মানে এর সমান আমাদের যেটা আছে 5.5 সেমি। কার মান চেয়েছে? থিটার মান চেয়েছে। দেখো আমরা একটা জিনিস জানি, কি জানি? এর সমান আমরা জানি আর থিটা। তাহলে বা থিটা সমান আমাদের যেটা আসবে, থিটা সমান আমাদের আসবে s/r। এস এর মান কত? 5.5 বাই আর এর মান কত? 28। এই দশমিকটাকে তুলবো, আমরা কি করব? 10 করব। আচ্ছা, 5 11 55, 5 দিয়ে 10, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু আমরা সাজাবো, একটা ইকুয়েশন আমরা করব, 22/7 দেবো, কার মান? এর মান রেডি করার জন্য। আচ্ছা, এরপরে আমাদের কি দিলে গল্পটা মিলবে? এখানে একটা কাজ করে 1/16 দিয়ে দাও। এবার প্রশ্ন, স্যার এটাকে 1/16 কি করে করলে? দেখো এখানে যদি আমরা করি 2 দিয়ে কাটি, 2 8 এ 16, 2 11 22, তাহলে 11/7 8 56, তো 11/28 দুগুণে 56 ম্যাচ করছে। তাহলে আমরা কি করব? এই জায়গাটাকে করব 1/16 ইন্টু কি করব? 22/7। এই পরের লাইনে 22/7 কে পাই করে দেবো, তার মানে আমাদের এইটা বৃত্তীয় মানে ট্রান্সফার হয়ে গেল। যেটা করলাম সেটা করলাম π/16। কত করলাম? π/16। কমপ্লিট হয়ে গেল 8 এর দাগ। এরবার যেটা করব সেটা হচ্ছে এই পাশটাই করে দিচ্ছি আমি, 9 এর দাগ। কার মান দেওয়া আছে বাবা? tan 50 সমান আমাদের দেওয়া আছে p/q। tan 50 সমান আমাদের দেওয়া আছে p/q। কার মান বার করতে বলেছে? cos 40। আচ্ছা, cos 40 মানেই কত?
cos 40 মানে sin অফ 90 মানে sin একবার করে দিচ্ছি sin 50 বেরিয়ে যাবে, cos 40 মানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের sin 50। এবার দেখো, এবার যেটা আমরা কাজ করবো এই tan থেকে আমরা সাইনে নিয়ে যাবো, একটা কাজ করি sec থিটা সমান বার করি, sec থিটা সমান √1, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এই যে জায়গাটা আসবে p স্কয়ার বাই q স্কয়ার। তাহলে sec থিটা সমান আমাদের কত চলে আসবে √, sec থিটা সমান আমাদের √, কি চলে আসবে p স্কয়ার প্লাস q স্কয়ার বাই q স্কয়ার চলে আসবে, এটা sec থিটা সমান চলে আসবে। আচ্ছা এটাকে একটু গুছিয়ে নি, এটা একটু গুছিয়ে নি, তার মানে কি আসবে উপর থেকে রুটটা রয়ে যাবে, √p স্কয়ার প্লাস q স্কয়ার বাই এটা আমার যেটা চলে আসবে সেটা হচ্ছে q চলে আসবে, এটা কার মান sec থিটার মান, আমার দরকার কি sin থিটা, ঠিক আছে এখান থেকে cos থিটা বার করো, তাহলে cos থিটা সমান ঘুরে যাবে q বাই √p স্কয়ার প্লাস q স্কয়ার, কার মান বেরালো cos থিটার মান বেরোলো। এবার দেখো এখান থেকে আমরা একটা কাজ করি sin থিটার মান বার করি, তাহলে sin থিটা সমান কত √1 মাইনাস এই যে পোরশনটা তার স্কয়ার হয়ে যাবে, তাহলে q যখন স্কয়ার হবে কত হবে q স্কয়ার, আর এর যখন স্কয়ার হবে রুটটা উঠে যাবে, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার। এবার যদি লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে √, এবার লসাগু করলে আমি আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছে দিলাম, এই জায়গাটা একটু মুছে দিলাম, উপর দিকটাই করছি, তাহলে কত আসবে √, এই p স্কয়ার প্লাস q স্কয়ার উঠে যাবে, p স্কয়ার প্লাস q স্কয়ার উঠে যাবে, আর একটা চলে আসবে মাইনাস q স্কয়ার বাই আমাদের যেটা আসবে p স্কয়ার প্লাস q স্কয়ার, দেখো q স্কয়ারটা কেটে যাবে, তার মানে আমাদের p চলে আসবে p বাই √, p স্কয়ার প্লাস q স্কয়ার, এই জায়গাটা ভালো করে দেখো p স্কয়ার থেকে p বেরিয়ে গেল আর এইটা রুটের মধ্যে রয়ে গেল, এটা কার মান বেরালো sin থিটা, আর আমার কি চলে cos 40 মানেই তো আমাদের sin 50, তাহলে sin 50 এর মান আমাদের যেটা চলে এলো p বাই √, p স্কয়ার প্লাস q স্কয়ার, কিভাবে করলাম tan 50টা থাকলো, cos 40 এর মান চেয়েছে, cos 40 মানেই কিন্তু আমাদের sin 50, কারণ cos অফ 90 মাইনাস 50 করবে, তো আমাদের বেরিয়ে গেল sin 50, এই যে জায়গা থেকে tan থিটা থেকে আমরা যেটা বার করলাম, tan থিটা থেকে আমরা বার করলাম sin থিটা, তাহলে হয়ে গেল অঙ্ক শেষ। এবার যেটা করব 10 এর দাগ করব, এবার যেটা করব সেটা হচ্ছে 10 এর দাগ, দেখো 10 এর দাগের অঙ্কটা একটু ভালো করে বুঝবে তাহলেই হবে। 10 এর দাগ, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু আর গোলক, দেখো গোলক যখন আমি দুটো জিনিস মনে রাখতে বলেছিলাম, গোলক যদি দিয়ে দেয় তখন কিন্তু আমাদের হবে h সমান 2r, যখন গোলক দিয়ে দিবে তখন হয়ে যাবে h সমান 2r, এবং অর্ধগোলক যখন কথাটা থাকবে তখন কিন্তু উচ্চতা হবে h সমান r, দুটো জিনিস মাথায় পুরো একদম ক্লিয়ার করে নাও, যে অর্ধগোলক থাকলে আমরা h সমান r করব, গোলক যদি কোথাও ইকুয়েশনের মধ্যে সমান ব্যাসার্ধ সমান উচ্চতা গোলক দিয়েছে তার মানে আমাদের h সমান 2r, ব্যাস কমপ্লিট। এবার কি বলেছে আমরা একটা কাজ করি যে ধরে নিই যে মনে করি ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক, ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। আচ্ছা কার কার বলছে চোঙ, শঙ্কু আর গোলক, তাহলে আয়তনের অনুপাত, চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। বাবু এই জায়গাটা না খুব ভালো করে মনে রাখবে, প্রচুর ভুল হয়, দুটো ইকুয়েশন দুটো কোশ্চেন আছে দেখবে তোমাদের বিভিন্ন ঘনবস্তু একই দেখতে, একই কোন রকম পাবে না, সেখান থেকে আমি বলছি তোমরা এটা মনে রাখবে অর্ধগোলকের ক্ষেত্রে r সমান h, আর গোলক দেওয়া থাকলে h সমান 2r, ব্যাস এইটুকুটা মনে রাখো। তাহলে চোঙের আয়তন কত পাই r স্কয়ার ইনটু h, h মানে কত h মানে 2r, h2, দেখো এটা ভালো কথা, পাই r স্কয়ার h এর মান কত 2r। আচ্ছা কার আছে শঙ্কু, শঙ্কুর মান কত 1/3 পাই r স্কয়ার ইনটু h ছিল, h এর মান কত 2r, h2। আর একটা কি ছিল গোলক, গোলক মানে আলটিমেট 4/3 পাই আর কিউব, এখানে পাই আর কিউব, এখানে পাই আর স্কয়ার আর পাই আর কিউব, পাই আর স্কয়ার আর আর সরি দুইটা রয়ে যাবে, এখানে শুধু 8টা কেটে যাবে, তার মানে ইকুয়েশনে কি আসলো 2:2, এখান থেকে 2 ছিল 2/3 ইসটু আমাদের 4/3, 2 সবাইকে কমাই 1:1/3 2/3, 3 দ্বারা সবাইকে গুণ করি 3:1:2, ইকুয়েশনটা কত এলো 3:1:2। একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে, দৈর্ঘ্য বরাবরটা আমি বাঁকাবো কোন দিকে, দৈর্ঘ্যটাকে বাঁকাবো, তাহলে এই জায়গায় মনে করি এটা আয়তকার, এই যে আয়তকার, তার মানে আমাদের কি আছে 22 সেমি আছে, এটা 22, এটা হচ্ছে 8, তাহলে কত আয়তকার আমাদের কত কোশ্চেনটা করছে 11টা। আয়তকার কাগজের দৈর্ঘ্য 22 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি, ব্যাস। এবার দেখো এই যে জায়গাটা এটাকে আমরা কি করব, এটাকে আমরা এরকম করব, এটা চোঙ করবো, মানে এই জায়গাটাকে আমরা দৈর্ঘ্যটাকে ঘোরাবো, তাহলে কি করব কাগজটিকে
চোঙে পরিণত করলে কি হবে, 2πr সমান হবে 22 সেমি, 2πr সমান 22 হবে যদি চোঙটির ব্যাসার্ধ আর হয় না আর একক হয়। ভালো করে চোঙটার ব্যাসার্ধ যদি আর হয় আমাদের কি হবে, 2πr সমান চলে আসবে 22, আর এই যে উচ্চতাটা এবং উচ্চতা এইচ সমান আসবে আমাদের 8। কি চেয়েছে আমাদের চোঙটার আয়তন কত, ঠিক আছে চোঙটার আয়তন আমরা বার করবো, এইখান থেকে আমাদের একটা আর এর মানটা বার করতে হবে, তাহলে সুবিধা হয়ে যাবে। দেখো শর্তে আমাদের এইখান থেকে আর এর মান আমরা বার করলি, 2πr সমান আমাদের দিয়ে আছে 22, তাহলে পায়ের মান 22 এর 7 ইন্টু আর সমান আমাদের 2 দ্বারা কেটে দিয়েছি মানে 11 হয়ে যাবে। তাহলে আর সমান কত হবে, 7 গুণিত 11 বাই চলে আসবে 22, 11 দিয়ে 22 আমরা কেটে দিলাম, 11 দিয়ে 22 আমাদের ব্যাসার্ধ চলে এলো কত, 7/2। এবার আমরা যেটা করব, অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, পায়ের মান পাই থাক, আর এর মান কত 7/2 গুণিত 7/2 ইন্টু এইচ এর যে ভ্যালু, এইচ এর ভ্যালু কত 8। ব্যাস এই জায়গাটা এলো, ভুল হচ্ছে কোথাও, 22 সেমি দৈর্ঘ্যের আয়তকার কাগজের দৈর্ঘ্য বরাবর বাকি একটা লম্ববৃত্তাকার চোঙ দৈর্ঘ্য বরাবর আমরা বাঁকাবো, দৈর্ঘ্যটা এটা, দৈর্ঘ্য বরাবর আমরা এটাকে বাকি দেবো, 2πr সমান আমাদের চলে আসবে 22। ঠিক আছে, আমাদের এই যে ইকুয়েশনটা কত আসবে, 2 দুগুণে 4, 4 2 8, আর তাহলে কত 7 7 49, 49 দুগুণে 98, 98 পাই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ঘন সেমি, 98 পাই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ঘন সেমি। ভালো করে জায়গাটা বুঝো, আমি কি করেছি দৈর্ঘ্যটাকে বাকিছি, তার মানে এই জায়গাটা হচ্ছে 2πr, তাহলে 2πr থেকে আমরা কি করলাম আর এর মান বার করলাম, আর উচ্চতা তোমার এইটাই থাকবে, এই যে কাগজটার যে উচ্চতা, তার মানে এইচ সমান আমাদের কত হলো 8, আমরা করলাম পায়ার স্কয়ার, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত 98 পাই। কমপ্লিট হয়ে গেল 11 দাগের অঙ্ক। এবার যেটা করব সেটা হচ্ছে 12 দাগের অঙ্ক। এবার যেটা করব সেটা হচ্ছে শেষ অঙ্ক, যেটা 4 দাগের, সেটা হচ্ছে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক দেখো, কোন পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান দেওয়া আছে। আচ্ছা, সংখ্যাগুরু সমান আমরা কি জানি, সংখ্যাগুরু মান সমান আমরা কি জানি, l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু আমরা জানি h। ব্যাস এটা আমরা জানি। সংখ্যাগুরু মান কত দেওয়া আছে, সংখ্যাগুরু মান দেওয়া আছে 22 সমান l প্লাস, l এর মান কিন্তু দেওয়া নেই, l প্লাস f1, f1 এর মান কত 22 মাইনাস f0 এর মান কত 16 বাই 2f1, তাহলে 22 দুগুণে চলে আসবে 44 মাইনাস f0 মানে 16 মাইনাস f2 মানে কত 13 ইন্টু h এর মান কত দেওয়া আছে 5, তাহলে 22 সমান l প্লাস, আচ্ছা 16 6 22 আর ইন্টু উপরে চলে গেল 5 বাই, আচ্ছা 44 চলে এলো মাইনাস 6 3 9 আর 1 1 2 29 চলে এলো, তাহলে 22 প্লাস l 22 সমান l প্লাস 5 6 30 বাই, এটাকে তোমরা 30 এ ধরো না, তার মানে আলটিমেট চলে আসবে কত 15, 9 5 14 4 হাতে 15, তাহলে 15 দিয়ে চলে এলো 30, তাহলে l সমান আমাদের কত চলে এলো 22 মাইনাস 2 সমান চলে এলো কত 20। একটা জায়গা ভালো করে দেখো, l মানে কি, l মানে তো আমাদের নিম্ন সীমা হয়, নিম্ন সীমা কত হয়ে গেল, তাহলে নিম্ন সীমা হয়ে গেল 20। আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য কত দিয়ে আছে, শ্রেণী দৈর্ঘ্য কত দিয়ে আছে, শ্রেণী দৈর্ঘ্য h এর মান দিয়ে আছে 5, তাহলে উচ্চ সীমা কত, উচ্চ সীমা কত, উচ্চ সীমা হবে 20 প্লাস 5 সমান 25। অতএব সংখ্যাগুরু শ্রেণী, অতএব সংখ্যাগুরু শ্রেণী তাহলে কত হবে, সংখ্যাগুরু শ্রেণী যেটা হবে সেটা 20 থেকে যেটা হবে সেটা হচ্ছে 25 হবে। ব্যাস 4 দাগের অঙ্ক আমি কমপ্লিট করলাম, 20 থেকে 25 হয়ে যাবে। ভালো করে বুঝো, এখান থেকে আমরা l এর মান বার করে নিলাম, আর h এর মান কত ছিল, h এর মান 5 ছিল, মানে পুরো দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা কি করলাম সংখ্যাগুরু শ্রেণীটা আমরা বার করলাম। দেখো 4 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, দেখো 5 দাগের 1, এরপর দেখো 5 দাগের কি বলেছে, কোন জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়, 5 বছর পর জমিটির মূল্য বর্তমান মূল্যের দ্বিগুণ। আচ্ছা ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য ধরে নিচ্ছি x টাকা ধরে নিচ্ছি, মনে করি জমিটির বর্তমান মূল্য x টাকা। কি বলছে, প্রতি বছর সমহারে বৃদ্ধি পেলে এবং প্রতি বছর r% হারে
বৃদ্ধি পায়। অতএব 5 বছর পর জমিটির মূল্য হবে, 5 বছর পর জমিটির মূল্য কত হবে? P ইন্টু 1 প্লাস R বাই 100⁵ টাকা। এটা হবে। এবার কি বলেছে, 5 বছর পর মূল্য কি হবে? দ্বিগুণ হবে। আমার যেটা P বা X ছিল সেটা হয়ে যাবে 2X। তাহলে অতএব আমার ইকুয়েশনটা চলে যাবে P ইন্টু 1 প্লাস R বাই 100⁵ সমান আমাদের যেটা, আচ্ছা P কেন হবে, এখানে তো আমাদের X ধরেছিলাম, তো আমাদের হয়ে যাবে X। তাহলে আমাদের কত হবে? X ইন্টু 1 প্লাস R বাই 100⁵ সমান 2X। X ক্যান্সেল, তাহলে 1 প্লাস R বাই 100⁵ সমান আমাদের 2। এটা আমাদের হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার কি বলেছে, জমির দাম কত বছর পর, তাহলে ধরে মনে করি জমিটির মূল্য n বছর পর কগুণ বলেছে? 8 গুণ হবে। n বছর পর 8 গুণ হবে। অতএব n বছর পর মূল্য হবে কত? x ইন্টু 1 প্লাস R বাই 100⁵ এইটা হয়ে যাবে, 8 বলছি সরি, n হয়ে যাবে। তাহলে কি হলো, জমিটার মূল্য n বছর পর যদি 8 গুণ হয়, তাহলে n বছর পর মূল্য কত হবে? x ইন্টু 1 প্লাস R বাই 100⁵n হয়ে যাবে। তাহলে অতএব x ইন্টু 1 প্লাস R বাই 100⁵n যেটা আছে এটা আমাদের কত হবে? কত গুণ হবে বলেছে? 8 গুণ হবে। তার মানে আলটিমেট আগে ছিল x, এখন হয়ে যাবে 8x। x এ ক্যান্সেল, তাহলে 1 প্লাস R বাই 100⁵n, 8 মানে আমাদের কত? 2 এর কিউব। 8 মানে আমাদের কত? 2 এর কিউব। এবার দেখো, এবার জায়গাটা একটু মুছে করতে, এবার একটু মুছে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। এবার দেখো আমাদের এই জায়গাটাকে আমি উপরে তুলছি, তাহলে 1 প্লাস R বাই 100⁵n, আর 2 এর মান কত ছিল রে বাবা? এটা ছিল। তাহলে আমি আলটিমেট করি 1 প্লাস R বাই 100⁵ আমাদের 2 এর মান কত ছিল? 5, আর তারপরে যেটা হয়ে যাবে কিউব ছিল উপরে, ব্যাস এটা। এবার আমাদের কি চলে যাবে, ব্যাকেটে তোমরা লিখে দিতে পারো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। এবার দেখা যাক 1 প্লাস R বাই 100⁵n সমান 1 প্লাস R বাই 100⁵ 3 কত চলে যাবে? 15, বা n সমান চলে আসবে 15। তার মানে এই যে জায়গাটা এলো 15 বছর পর ওই সমহারে যদি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে 15 বছর পর আমার টাকাটা কি হবে? ওই জমির মূল্যটা হয়ে যাবে 8 গুণ হবে। 15 বছর পর জমিটার মূল্য হবে কত? 8 গুণ। ব্যাস, এই জায়গাটা হলো আমাদের 1 এর দাগের কোশ্চেন সলিউশন। এবার যে দুইটা কি বলেছে আমরা একটু খেয়াল করব, 5 এর দাগের দুইটা কি বলেছে আমরা একটু দেখব। কি বলেছে, সোহম কার্তিক এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে 4 মাস পরে সুজিত নিয়ে এসেছিল, এবং তখন কি করেছিল, সোহম এবং কার্তিক যেটা করেছিল সেই অনুপাতে তুলে নিয়েছে। ঠিক আছে, আগে সোহম আর কার্তিকের মূলধনের অনুপাতটা দেখে নিই। সোহম ও কার্তিকের মূলধনের অনুপাত 60:75 যদি করি, 60:75 মানে 15 4 60, 15 5 75, তাহলে মোট অনুপাত কত? 4 যুক্ত 5 সমান 9। এবারে যে টাকাটা আমাদের সুজিত দিয়েছিল সেই টাকাটার মধ্যে দুজনে তুলে দিই। টাকার মধ্যে সোহম পাবে কত? 40500 গুণিত 4/9। তাহলে 9 দিয়ে কাটলে 9 4 36, 9 5 45, 0 0 0 0 4 5 20, 0 হাত থেকে 2, 4 4 16 দিয়ে 18,000 টাকা। এবার দেখো 40500 টাকার মধ্যে কার্তিক পাবে 40500 গুণিত 5/9। 9 দিয়ে কাটলে কত? আমাদের 4500 বেরোলো। 0 0 5 5 25 আর 5 হাত থেকে 2, 4 5 20 দিয়ে 22, এই টাকাটা। এবার কি করবে, এই যে টাকাটা পেলো এই টাকাটা তারা কি করবে? তুলে নেবে। তাহলে 1 মাস হিসাবে এবার লেখা শুরু করি। অতএব 1 মাস হিসাবে সোহমের মূলধন, 1 মাস হিসাবে সোহমের মূলধন। সোহম কি করেছিল? 60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, যেটা দেখো 4 মাস খেটেছিল। বাকি যে টাকাটা তুলে নিয়েছিল সেই টাকাটা বাকি আর 8 মাস খাটবে। তাহলে যুক্ত এই 60,000 থেকে আমাদের 18,000 বিয়োগ হবে, যেটা খাটবে কত মাস? যেটা খাটবে আর 8 মাস। 60,000 থেকে 18,000 বিয়োগ হবে, যেটা খাটবে আর 8 মাস।
তাহলে 4 ছক 24, তার গায়ে 1 2 3 4টা শূন্য প্লাস এইটা কত বেরাচ্ছে রে বাবা? 18,000 বিয়োগ করলে 1 2 3টা 8 থেকে 10 2 দিতে হাতে থাকে 1 1 1 2 42,000 গুণিত 8। তাহলে 24-এর গায়ে 1 2 3 4টা যুক্ত 3টা শূন্য আর 2 গুণে 16 6 হাত থেকে 4 থেকে 32 থেকে 33। আচ্ছা ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখবে। 6 1 2 3টা শূন্য, আচ্ছা 4টা সংখ্যা হয়ে গেছে, 3 4 7 3 2 5, ব্যাস এই টাকাটা 5 7 6 3টা শূন্য। এবার এক মাস হিসাবে কার্তিকের মূলধনটা দেখি। এক মাস হিসাবে কার্তিকের মূলধন, কার্তিকের মূলধন কার্তিক কি করেছিল? কার্তিক 75,000 টাকা দিয়ে শুরু করেছিল, যেটা 4 মাস খেটেছিল। তারপরে এই 75,000 থেকে এই টাকাটা তুলে নিচ্ছে মাইনাস 225,000, যেটা আরো 8 মাস কেটেছে। তাহলে দেখা যাক 1 2 3টা শূন্য, 5 4 20 শূন্য, হাতে থেকে 2 4 7 28 29 30, ব্যাস এই টাকাটা যুক্ত এইটা আমাদের বিয়োগ করলে কটা বেরোবে? 2টা শূন্য, 5 থেকে 10 5 দিতে হাতে থেকে 1 2 কে 3 3 2 5 আর হচ্ছে 2 থেকে 7 হচ্ছে 5, যেটা হচ্ছে 8। ভালো করে দেখে নাও, 2টা শূন্য 5 থেকে 10 5 দিতে হাতে থাকে 1 2 কে 3 3 2 5 2 3 5, ব্যাস। এবার দেখো 1 3-এর গায়ে এই কটা শূন্য আছে? 2টা 5টা শূন্য, 3-এর গায়ে 5টা শূন্য যুক্ত 1টা 2টা 2টা 5 8 40 শূন্য, হাত থেকে 4 আর 2 গুণে 16 4 20 শূন্য, 16 4 20 শূন্য, হাতে 2 5 8 40 দিয়ে 42। তার মানে এই যে টাকাটা বেরাবে কটা? 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা আর এখানে 2 আর 4 3 7, ব্যাস এই টাকাটা 40 3 ভুল হচ্ছে কি কত? 4 3 7 না 72, ঠিক আছে 7,20,000 টাকা, ব্যাস এই টাকাটা। এবার আমরা যেটা করব, এবার আরেকটা যেটা করব, এক মাস হিসাবে আমরা যেটা করব, এক মাস হিসাবে সুজিতের মূলধন, এক মাস হিসাবে সুজিতের মূলধন। সুজিত কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল? 40500, যেটা আমার 8 মাস কাটবে। 40500, যেটা 8 মাস কাটবে, বেরাবে 8 0 0 0 5 8 40 শূন্য, হাতে থেকে 4 8 0 0 4 4 আর 4 8 32, ব্যাস এই টাকাটা বেরাবে 3 2 4 3টা শূন্য টাকা। এবার আমরা যেটা করব, তাদের অনুপাতটা বার করে নেবো। এখন এক মাস হিসাবে মূলধনের অনুপাত, তিনজনের অনুপাতটা আমরা বার করব, যে টাকাটা লাভ হয়েছে সেই টাকাটা থেকে ভাগ করে দেবো। এখন এখন এক মাস হিসাবে তিনজনের মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত ভালো করে বুঝো। আমাদের এটা ছিল পিটারের অঙ্কটা, অনুপাত। তাহলে আমাদের কত কত বেরিয়েছে দেখি, 5 7 6 1টা 2টা 3টা ইজ টু 72-এর গায়ে 4টা ইজ টু 3 2 4 3 2 4 1টা 2টা 3টা, ব্যাস 3টা করে শূন্য আগে কাটাই। 5 7 6 ইজ টু, যেটা আসবে 720 ইজ টু 324। আচ্ছা 7 2 9 4 3 7 2 9 7 5 12 আর 7 5 12 12 6 9 দিয়ে কাটবে। 9 কত? 5 9 35 6 9 54 আর 9 4 36 ইজ টু 9 8 72 80 আর 9 দিয়ে কাটলে 3 9 27 28 29 30 31 32 9 6 54। 8 দিয়ে কাটি, 8 8 64 8 10 এই 8 দিয়ে কেন কাটবে? 4 দিয়ে কেটে 4 1 4 5 6 4 6 24 4 2 8 20 4 9 36, ব্যাস আর কাটবে না। 16 ইজ টু 20 ইজ টু 9, ঠিক আছে। মোট অনুপাত দেখি, মোট অনুপাত কত? 16 যুক্ত 20 যুক্ত 9, তাহলে 9 6 15 5 হাতে থাকে 1 2 কে 3 1 4 45 বেরিয়ে গেল, 45 বেরিয়ে গেল। এবারে কি করবে, যে টাকাটা লাভ হয়েছে না, সেই টাকাটার মধ্যে আমরা ভাগ করে দেবো। কত? 1 9 1 9 1 9 5 7 5 1 9 5 7 5 টাকার মধ্যে কে পাবে? প্রথমে কে ছিল? সোহমের লাভ। তাহলে কত? 1 9 5 7 5 গুণিত 16/45, 1 9 5 7 5 1 9 5/16/45। আচ্ছা 9 দিয়ে কাটবে, 5 5 10 আর 9 দিয়ে কাটবে, 9 5 45 9 দিয়ে কেটে দাও, 9 2 18 19 15 9 1 9 6 15 67 9 7 63 64 66 67 9 5 45, 5 দিয়ে কেটে দাও, 5 4 20
21, 17, 5 3 15, 16 17, 5 5 25, তার মানে কত বেরোচ্ছে 435 গুণিত আমাদের আসছে 16। তাহলে হোক 5 16 80, শূন্য হাতে 8, 3 16 48, 49 50 51 52 53 54 55 56 6 হাতে থেকে 5, 4 16 64, 64 65 66 67 68 69 70। ব্যাস আমাদের যেটা আসবে কত আসবে অ্যান্সারটা দেখি তো বাবা, ম্যাচ করলো নাকি রে বাবা। অ্যান্সারটা আসছে 6960, 6, হ্যাঁ 69 তো আসছে, 6960 টাকা। দেখিলে আরেকবার 5 16 80 শূন্য হাতে থেকে 8, 3 16 48 49 50 51 52 53 54 55 56 হাতে থেকে 5, 4 16 64 পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এটা। এবার আমরা যেটা করব 1 মাস হিসাবে বাকিদেরও বার করে নেব। 1 মাস হিসাবে বা এই 1 মাস হিসাবে বলছি 19575 টাকার মধ্যে এরপরে ছিল কার্তিকের লাভ 19575 গণিত 20/45, 45 দিয়ে কাটলে এটা বেরোচ্ছে 435। তাহলে হয়ে যাক একটা শূন্য, 5 2 10 শূন্য হাতে থাকে 1, 3 2 6 7, 4 2 8। ব্যাস এই টাকাটা আসবে। অ্যান্সারটা একটু দেখে নি, এই টাকাটা অবশ্যই থাকবে। ব্যাস এই টাকাটাই আছে। আর 19575 টাকার মধ্যে আর কি ছিল, সুজিত ছিল, সুজিতের লাভ কত 19575 গণিত 9/45, 9 দিয়ে কাটলে কত আছে 435, আর 5 9 45 5 হাতে থেকে 4, 3 9 27, 28 29 30 31 1 হাতে থেকে 3, 4 9 36 37 38 39। তাহলে আমাদের কত চলে এলো, সুজিতের যে লাভটা হলো সেটা হচ্ছে 3915। ভালো একটা কোশ্চেন। পিটারের ম্যাথটাকে একটু ঘুরিয়েছে, ক্যালকুলেশন গুলো একটু ভালো করে বুঝবে, কোনো জায়গায় দেখবে একটু ভুল হয়ে যেতে পারে, তাই ক্যালকুলেশনটা খুব ভালো করে করবে এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে ম্যাথটা করবে। যথেষ্ট একটু বড় ম্যাথ, ক্যালকুলেশন গুলো একটু দেখবে, নজর দেবে, তাহলেই হবে। চলো পরের অঙ্কের দিকে যাই। আমার যেটা করবো সেটা 6 দাগ করবো। কি আছে, কোন প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্ত, তাহলে ধরে নাও মনে করি প্রকৃত ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশটা হলো x/1 ধরে নাও, যেখানে x এর মান কত 1 এর থেকে ছোট, যেখানে x এর মান 1 এর থেকে ছোট। আচ্ছা অনন্য ভগ্নাংশটা কত, অনন্য ভগ্নাংশটি হলো যেটা হলো 1/x। দেখো এই জায়গাটা না ভুল হয় শর্তে, কোন প্রকৃত ভগ্নাংশের অনন্যক যেটা হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ সবসময় বড় হয়, তাই এটা খেয়াল রাখতে হবে। 1/x মাইনাস x সমান আমাদের যাতে 9/20 করা হয়, 1/x মাইনাস x সমান আমাদের যাতে 9/20 করা হয়। এবার ইকুয়েশনটা দেখো, x টাকে লসাও করলাম, 1 - x স্কয়ার ইকুয়াল টু যেটা হবে 9/20। আচ্ছা তাহলে এবার দেখো 9x সমান কত, 20 - 20x স্কয়ার, তাহলে একদিকে নিয়ে আসি, বা 20x স্কয়ার প্লাস 9x মাইনাস 20 ইকাল টু আমাদের চলে এলো 0। 20 20 400, 400 কে ভেঙে আমাদের কত করতে হবে, 400 কে ভেঙে আমাদের 9 করতে হবে। 400 কে ভেঙে যদি 9 করি কত কত ইকুয়েশন গুলো আসবে গো আমাদের, যদি করা হয় 4 করি 100, 4 করি 25, 5 5 এ 25 এইটা। আচ্ছা 5 5 এ 25 আর 4 4 এ 16, হ্যাঁ 25 আর 16, তাহলে 20x স্কয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে আমরা কমন নিই, 5 কমন নিয়ে নিচ্ছি, তার মানে আমাদের 5x যদি কমন নিই তাহলে 5 4 এ 20, 4x প্লাস 5 5 এ আমাদের চলে আসবে 25 মাইনাস এখান থেকে আমরা একটা কাজ করি 4 কমন নিই, তাহলে 4 যদি আমরা একটা কমন নিই, 4 যদি কমন নিই তাহলে করে আসবে 4 4 এ 16 আর 4 5 এ 20 ইকুয়াল টু 0। তাহলে আমাদের ইকুয়েশন গুলো কি আসবে, একটা আসবে 5x - 4, আর একটা যেটা আসবে সেটা হচ্ছে 4x + 5 ইকুয়াল টু 0। হয় নতুবা আমরা চলে যাই পাশে, তাহলে হয় 5x - 4 ইকুয়াল টু 0, 5x সমান চলে আসবে 4, x সমান আমাদের কি ইকুয়েশন চলে আসবে বাবা 4/5। আচ্ছা আরেকটা ইকুয়েশন কি চলে আসবে, নতুবা 4x + 5 ইকুয়াল টু 0 চলে আসবে, x সমান চলে আসবে -4/5। এ হচ্ছে অসম্ভব, ঋণাত্মক চলে এসেছে, তাহলে অতএব ভগ্নাংশটা কত, অতএব ভগ্নাংশটি হলো 4/5, অতএব ভগ্নাংশটি হলো যেটা কি 4/5। দেখো প্রকৃত ভগ্নাংশ, দেখো 5 এর থেকে 4টা আমাদের ছোট আছে,
আমাদের যে ইকুয়েশনটা হলো আমাদের চলে এলো কত 4/5। চলো পরের অঙ্কটা করা যাক। 2 অঙ্ক, 1 দাগের অঙ্ক কমপ্লিট হলো। এটা আমাদের বইয়ে না শুধু সমীকরণ বার করতে দেওয়া আছে, আমাদের ইকুয়েশনটা আমাদেরকে এখানে করতে বলেছে। তাহলে বইয়ে যেহেতু শুধু না দেখবে তোমাদের সমীকরণটা বার করিয়ে রেখে দাও, কোন রকম ক্যালকুলেশন করতে বলেনি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ককে যে সমাধান আছে কি আছে, x/a প্লাস a/x ইকাল টু x/b প্লাস আমাদের যেটা আছে b/x, x/a প্লাস a/x। আচ্ছা এবার কি করি, x গুলোকে এক দিয়ে করি, তাহলে বা x/a এটাকে দিয়ে করি মাইনাস x/b ইকাল টু b/x মাইনাস আমি করছি আমাদের a/x। ঠিক আছে, বা এখান থেকে আমরা x টা কমন নিলি, তার মানে 1/a মাইনাস 1/b, এখান থেকে আমরা 1/x টা কমন নিলি b মাইনাস a, বা x টা কমন নিয়ে আমরা এখান থেকে একটা ab লসাউ করে দিই, তার মানে b মাইনাস a, ab লসাউ করে দিই b মাইনাস a, আর এখান থেকে 1/x টা লসাউ করলে দেখো b মাইনাস a। তাহলে এ পাশের b মাইনাস a আর এ পাশের b মাইনাস a ক্যান্সেল হয়ে যাবে, বা এই x টা কি হবে ক্রস গুণ হয়ে যাবে। তাহলে x স্কয়ার সমান আমার যে ইকুয়েশনটা হবে ab, বা x সমান প্লাস মাইনাস রুট ওভার অফ ab, x সমান প্লাস মাইনাস রুট ওভার অফ ab। এটা হয়ে গেল আমাদের সমাধান। 6 দাগের অঙ্ক কমপ্লিট হলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে 7 দাগের অঙ্ক। এবার যেটা করব সেটা হচ্ছে 7 দাগের ম্যাথ। দেখো 7 দাগের 1 কি আছে, a প্লাস বি ভেরিজিয়াস রুট এ বি, a প্লাস বি ভেরিজিয়াস রুট এ বি। ভালো একটা কোশ্চেন, অনেক রকম ভাবে করা যায়, ভেদের সিদ্ধর আচার্য পুট করা যায়, তো যেটা সবচেয়ে সোজা হবে সেই টাইপটা আমি করাচ্ছি। বা a প্লাস বি সমান কে রুট এ বি চলে আসবে, বা এটাকে করতে পারি রুটে তার হোল স্কয়ার প্লাস বিটাকে করতে পারি রুট বি তার হোল স্কয়ার, বাই একটা কাজ করে দিচ্ছি আমি এখান থেকে 2 ইন্টু রুটে ইন্টু রুট বি রাখছি, আর এখান থেকে আমি করে দিচ্ছি k/2। এই লাইনটা আমি একবারে করলাম, দেখো কি করলাম, দেখো এই 2 এ 2 ক্যান্সেল করবে, ক্রস গুণ করবে, দেখুন না ম্যাচ করে যাবে। আমি 2 তো নামাতেই পারি, কনস্ট্যান্ট টার্ম বাই নিয়েছি, এর নিচে আমি বাই নিয়েছি। তাহলে বা এবার যোগ ভাগ করে দেবো, রুটে তার হোল স্কয়ার প্লাস রুট বি তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রুটে ইন্টু রুট বি বাই রুটে তার হোল স্কয়ার প্লাস রুট বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু রুটে ইন্টু রুট বি। আমরা কি করলাম, যোগ ভাগ করলাম, উপরে প্লাস, তার মানে এখানে চলে আসবে k+2 বা এখানে চলে আসবে k-2, বা উপরটা কি চলে আসবে রুটে প্লাস রুট বি তার হোল স্কয়ার বাই রুটে মাইনাস রুট বি তার হোল স্কয়ার সমান আমাদের চলে এলো k+2 বাই k-2। এখানে তোমরা একটা জায়গা লিখবে k সমান অশূন্য ভেদ ধ্রুবক বলে লিখে দেবে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এটা চলে এলো। তাহলে বা এটা যেহেতু কনস্ট্যান্ট আমরা বলতেই পারি রুটে প্লাস রুট বি তার হোল স্কয়ার ভেরিজিয়াস রুটে মাইনাস রুট বি তার হোল স্কয়ার। কি করলাম, রুটে প্লাস রুট বি তার হোল স্কয়ার ভেরিজিয়াস রুটে মাইনাস রুট বি তার হোল স্কয়ার, বা স্কয়ার টার্ম তুলে দাও, তাহলে রুটে প্লাস রুট বি চলে এলো ভেরিজিয়াস রুটে মাইনাস রুট বি। দেখো ইকুয়েশনটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এটা ভেদের সিদ্ধর আচার্য যদিও করতে পারতাম, উভয় পক্ষকে রুট বি দ্বারা ভাগ করে দিতে পারতাম, এটা আমরা করতে পারতাম। রুট বি তার হোল স্কয়ার দ্বারা আমরা কি করতে পারতাম, ভাগ করতে পারতাম, এটাও করতে পারতাম। ভেদের সিদ্ধরাচার্য এমন একটা টাইপ, যে কোনো সমীকরণকে, যে কোনো ইকুয়েশনকে যদি দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে পারো, সেটা ভেদের সিদ্ধরাচার্য কাজে লাগিয়ে অনায়াসে তুমি ম্যাথটা করতে পারবে, ছেড়ে আসতে হবে না। ভাববে হয়তো কিভাবে করতে হবে, ভেদের সিদ্ধরাচার্য লাগিয়ে অনায়াসে তুমি ম্যাথটা করে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, আমি একটা ভিডিওতে যখন সে বাইরের ম্যাথ গুলো করেছিলাম না, একটা ভিডিওতে আমার দেখবে তোমাদের বাইরের ম্যাথ গুলো করানো আছে যেখানে, সেখানে ভেদের সিদ্ধরাচার্য খুব দারুণ ভাবে বলেছিলাম যে অনেক অঙ্কের ক্ষেত্রে তোমরা ভেদের সিদ্ধরাচার্য প্রয়োগ করে বেরিয়ে আসতে পারবে, ম্যাথটা ছেড়ে আসতে হবে না। ব্যাস আমাদের 2 এর ম্যাথটা করব। a সমান কত আছে, a সমান আছে √5 + 1 বাই √5 - 1। ব্যাস আরেকটা ইকুয়েশন আছে ab সমান 1। দেখো ab সমান 1 মানে b সমান ঘুরে যাবে, তাহলে b সমান কত হবে √5 - 1 বাই √5 + 1। কেন হয়েছে, কারণ ab সমান যদি 1 বাই a মানে ab সমান যদি 1 হয়, তাহলে b সমান আসবে 1 বাই a, তো b এর মান হয়ে গেল এটা। এবার আমার যে ইকুয়েশনটা বার করতে বলছে সেটা হচ্ছে কি 5a², আমার বার করতে বলছে 5a² - 3ab প্লাস 5b², এটার মান বার করতে বলছে। তো ঠিক আছে, আমরা একটা কাজ করি, হয় a প্লাস বি নাহলে a মাইনাস বি বার করি। যাই হোক a প্লাস বিটা আমি বার করে নিচ্ছি। a প্লাস বি সমান কত, √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। এই জায়গাটাকে আমরা লসাউ করি, √5 + 1 ইন্টু √5 - 1, তো এই জায়গাটা এদিকে যাবে, তাহলে √5 + 1 তার হোল স্কয়ার প্লাস √5 - 1 তার হোল স্কয়ার। ব্যাস উপরটা দেখো একটা সূত্র পড়ে গেল, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস বি তার হোল স্কয়ার 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে আলটিমেট √5 তার হোল স্কয়ার মানে 5, 1 স্কয়ার মানে 1, এবং নিচটাই যেটা পড়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে আলটিমেট চলে আসছে 5 -
5 - 1 তাহলে এখান থেকে দেখা যায় 5 একে 6 6 দুগুণে 12/4 আমাদের যে অ্যান্সারটা এলো কত এলো 3 এলো কার মানে এলো a প্লাস b এর মানে ব্যাস এবারে পাশেটাই চলে যাও এখান থেকে 5টা কমন নিয়ে নাও তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3ab চলে আসবে ব্যাস 5টা আমার বাইরেই থাকে a প্লাস b এর সূত্র প্লাস আকারে করি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস যেটা করবো মাইনাস 2ab এই জায়গাটা ভালো করে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস যেমন 3ab আছে থাক 5 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার a প্লাস b এর মান আমাদের এখানে কত পড়ছে 3 তাহলে 3 এর স্কয়ার হয়ে যাবে 9 মাইনাস 2 মাইনাস 3 ইনটু কত হয়ে যাবে 1 মানে ছেড়ে দিলাম ab এর মানে 1 তাহলে 3 আচ্ছা 9 থেকে 2 বাদ দিলে 7 তাহলে 5 ইনটু 7 মাইনাস 3 তাহলে 5 7 35 মাইনাস 3 আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে কত বেরাবে সেটা হচ্ছে আমাদের 32 অ্যান্সার বেরাবে তাহলে দেখো ভালো করে একবার দেখে নাও আমি সরি গেলাম ভালো করে একবার দেখে নাও অ্যান্সারটা কত বেরিয়ে গেল অ্যান্সারটা আমাদের চলে এলো 32 আমরা কি করলাম এখান থেকে মাইনাস বার করে তুমি অঙ্কটা করতে পারতে এখানে a প্লাস b না বার করে তুমি যদি মাইনাস বার করতে না মাইনাস বার করলেও অঙ্কটা তুমি করতে পারতে অসুবিধার কিচ্ছু থাকেনি ঠিক আছে প্লাস বি বার করো মাইনাস বি বার করো কিন্তু ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি প্লাস বার করো তো এখানে প্লাসের সূত্র ফেলবো যদি মাইনাস বার করো তো মাইনাসের সূত্র ফেলবো কমপ্লিট হয়ে গেল এরপর চলে যাবো আমি 8 এর দাগের অঙ্ক এরপর আমি চলে যাব 8 এর দাগের অঙ্ক চলো 8 এর দাগটা শুরু করা যাক এরপরে যেটা হবে সেটা হচ্ছে 8 এর দাগের 1 8 এর দাগের একটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে 8 এর দাগের 1 এর কোশ্চেনটা না খুব ভালো করে বুঝতে হবে দেখো কি আছে a plus b minus c by a plus b সমান b plus c minus a by b plus c আর কি আছে c plus a minus b by আছে c plus a এখান থেকে আমাকে একটা জায়গা বলতে হবে a plus b plus c ঠিক আছে অনেক রাত্রেবেলায় ভিডিও করছে তাই হচ্ছে একটু জোরে কথা বলতে পারছি না একটু আস্তে আস্তে বলছি ঠিক আছে দেখো একটু একটু বুঝে নেবে আমরা হ্যাঁ দেখো এই জায়গাটা আমরা কি করব দেখো a plus b by a plus b মাইনাস সি বাই এ প্লাস বি কি করলাম এ প্লাস বি কে আলাদা করে দিলাম আর সি বাই এ প্লাস বি কে আলাদা করে দিলাম সমান বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি করছি আর একটা কি হচ্ছে সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ জায়গাটা ভালো করে দেখো জায়গাটা ভালো করতে পারো এ প্লাস বি বাই এ প্লাস বি আলাদা করেছি সি বাই এ প্লাস বি কে আলাদা সেম প্রসেসে আমি সেম ওয়েতে আমি বাকি পোর্শন গুলো করেছি এখানটায় কত আসছে বাবা 1 বাই ও মানে 1 মাইনাস সি বাই এ প্লাস বি সমান 1 মাইনাস এ বাই বি প্লাস সি সমান 1 মাইনাস বি বাই সি প্লাস এ এবার দেখো একটা জায়গা ভালো করে বুঝো এই 1 মাইনাস এবং 1 মাইনাস সবাইকে ক্যান্সেল করে দিচ্ছি এবার স্যার এরকম কেন ক্যান্সেল করলেন দেখো এটা যদি ক্যান্সেল করতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে সবাইকে -1 করতে হবে একটা কাটবে তারপরে মাইনাস গুলো সবাইকে বাদ দেবো সেই রকম প্রসেস একটু লেন্দি হবে ছেড়ে দিলাম একবারে 1 মাইনাসকে আমি মানে কাটিয়ে দিচ্ছি সবাইকার থেকে তাহলে আমার আলটিমেট কি আসবে সি বাই এ প্লাস বি সমান এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ আচ্ছা এবার দেখো প্রত্যেকটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে ঘুরিয়ে দিলাম তাহলে এ প্লাস বি বাই সি সমান বি প্লাস সি বাই এ সমান সি প্লাস এ বাই বি করে দিলাম এটা করে দিলাম এবার আমরা কি করব সবাইকার সাথে এক যোগ করব তার মানে দেখো a প্লাস বি বাই সি প্লাস 1 বি প্লাস সি বাই এ প্লাস 1 সি প্লাস এ বাই বি প্লাস 1 এবার যেটা করব আমরা লসাগু করব তার মানে আলটিমেট উপরটা কি চলে আসবে a প্লাস বি প্লাস সি বাই সি এখানটাও চলে আসবে a প্লাস বি প্লাস সি বাই সি আর এখানটাও দেখো চলে আসবে a প্লাস বি প্লাস সি বাই বি আচ্ছা এখানটায় ভুল করলাম এ ছিল এবার দেখো যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দেখো 0 নয় বলে দিয়েছে তাহলে এটা 0 নয় মানে 0 বাই সামথিং কিছু আসবে না তাহলে তিনটাকেই যদি আমরা ক্যান্সেল করি তার মানে আমাদের আলটিমেট কি আসবে 1 বাই সি সমান 1 বাই এ সমান 1 বাই বি এবার যদি প্রত্যেকটাকে বিপরীত প্রক্রিয়া চালাই তার মানে সি সমান এ সমান বি আর মানেই হচ্ছে এ সমান বি সমান সি মানেই যেটা হচ্ছে এ সমান বি সমান সি এটাই প্রমাণ করতে বলছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ সহকারে ম্যাথটা বুঝবে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ঠিক আছে যেগুলো আমি স্টার দিই না সেই ম্যাথগুলোকে একটু আলাদাভাবে তোমরা একটু রেডি করবে যে ম্যাথগুলোকে আমি স্টার বলবো একটু আলাদাভাবে রেডি করবে দেখবে এগুলো কমন পাবে পরীক্ষার সময় ব্যাস মুছে দিলাম দেখো ভালো করে এটা বুঝে নেবে এটা আমি মুছে দিলাম ঠিক আছে মুছে দিলাম ঠিক আছে এবার দেখো আমরা যাবো পরেরটা এবার আমরা যাবো যেটা পরের ম্যাথটা কি আছে পরের ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ আছে অনুপাত সমানুপাতের এবিসি ক্রমিক সমানুপাতি মানে আমি লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি আচ্ছা এটাকে আমরা একটা কি ধরে নিচ্ছি বাবা
ভালো করে বুঝবে, এটা আমরা 2 এর দাগের ম্যাথটা করছি। তাহলে এ সমান আমার যে ইকুয়েশনটা হবে বি কে, বি সমান যে ইকুয়েশন আসবে সি কে। আচ্ছা বি এর মান পুট করি, সি কে ইন্টু কে মানে আলটিমেট যেটা আসবে সি কে স্কোয়ার আসবে, আলটিমেট যেটা আসবে সি কে স্কোয়ার আসবে। ঠিক আছে, এবার আমরা বাম পক্ষটার কথা বলবো। আচ্ছা বাম পক্ষটা দেখো তো কি আছে, বাম পক্ষটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব আছে, এই পোর্শনটা আছে। আচ্ছা এর মান পুট কর, একদম কোনো টেনশনের কিছু নেই, জাস্ট মান পুট করবে মাস্ট বেরোবে, জাস্ট মান পুট করবে মাস্ট বেরোবে। দেখো এর মান দেখো সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, কোনো রকম টেনশনের কিছু নেই, বি এর মান সি কে, বি এর মান সি কে তার হোল স্কোয়ার আর সি এর মান সি স্কোয়ার, টেনশনের কিছু নেই, 1/a কিউব, এই কিউব মানে দেখো এটাকে আমরা সেকেন্ড বলে রাখি। আচ্ছা এর মান সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস 1/b কিউব মানে সি কে তার হোল কিউব, আর এই যে জায়গাটা চলে আসবে 1/c কিউব। ভালো করে দেখো, তাহলে এটা কি চলে সি স্কোয়ার কে ফোর চলে আসবে, সি স্কোয়ার কে ফোর চলে আসবে, এই জায়গাটা আসবে সি স্কোয়ার কে স্কোয়ার আর একটা চলে আসবে সি স্কোয়ার, একদম ভালো করে বুঝো। আচ্ছা এই জায়গাটা দেখো 1/, তার মানে কি আসবে সি কিউব কে সিক্স, এই যে জায়গাটা 1/c কিউব কে কিউব আসবে এবং 1/, এই জায়গাটা আসবে সি কিউব। আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করবে, সি দুটা দুয়ে চারটা দুয়ে ছটা, সি ছটা আর কে কটা আছে চারটা দুয়ে ছটা, কে ছটা। ব্যাস এবার দেখো, এবার দেখো আমি যদি লসাগু করি, আমি যদি লসাগু করি সি কিউব কে সিক্স, তার মানে এই পোর্শনটা থেকে 1 আসবে, এই পোর্শনটা দেখো সি তিনটা ম্যাচ করে গেছে, কে তিনটা কে ছোট মানে আলটিমেট কে কিউব হবে, আর এইখানে যেটা হবে কে সিক্স। এবার দেখো কে সিক্স কাটবে, সি কিউব এখানে একটা রয়ে যাবে, তার মানে আলটিমেট যে অ্যান্সারটা বেরোবে সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে সিক্স, ব্যাস এটা আসবে। এটা আমাদের কি চলে এলো, বাম পক্ষ চলে এলো। এবার আমরা এইখানটায় আমরা ডান পক্ষটা করবো, ডান পক্ষ। ডান পক্ষটা বাবা কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে। তো ঠিক আছে, এ এর মান পুট করি, এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউব, বি এর মান বাবা সি কে তার হোল কিউব আর সি এর জন্য সি কিউব। আচ্ছা দেখো তো এখানে সি কিউব কে 2 তার 3 মানে 3 দুগুণে 6 হবে, সি কিউব কে কিউব হবে আর একটা যে পোর্শন হবে সি কিউব। আচ্ছা এখান থেকে তোমরা একটু সি কিউব কমন নিয়ে নাও, কে সিক্স প্লাস কে কিউব প্লাস 1, দেখো এই পোর্শনটা এবং এই পোর্শনটা ম্যাচ করছে, তার মানে আমরা লিখবো অতএব বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান আমার যে জায়গাটা আসবে প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। দেখো আমরা কাভার করে দিলাম, 8-এর দাগটা কাভার হয়ে গেল, 9-এর দাগ 10-এর দাগ 11-এর দাগ তোমরা কিন্তু করবে, 9, 10, 11 আমি করাচ্ছি না, ডাইরেক্ট যেটা করাবে পরে সেটা হচ্ছে আমরা 12-এর দাগের ম্যাথ থেকে শুরু করবো। দেখো দেখে নাও একবার, আমি মুছে দিলাম, হ্যাঁ আমি এবার যেটা করাবো একদম ডাইরেক্ট 12-এর দাগ থেকে আমরা শুরু করব। ঠিক আছে, একটু বুঝে বুঝে করবে, ভালো করে, অসুবিধার কিছু নেই, একটু বুঝে বুঝে করবে। ঠিক আছে, দেখো 12-এর দাগটা, দেখো 12-এর দাগটা আজকে তোমরা পুরো ভিডিওটা একটা ভিডিওর মধ্যে পাবো, মানে পুরো পার্ট 1 এবং 2 কি আছে দেখা যাক। আলফা প্লাস বিটা সমান আমার যেটা আছে 5/2। ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই। এখান থেকে আমরা দেখো একটা টার্গেট নিয়ে নি, কাকে চেঞ্জ করবো, হয় আলফাকে চেঞ্জ করবো না হলে বিটাকে, যাই পারে করি, কোনো টেনশনের কিছু নেই। বিটাকে চেঞ্জ করছি, আমি বিটাকে চেঞ্জ করছি হচ্ছে 5/2 মাইনাস আলফা করছি, বিটাটাকে চেঞ্জ করছি 5/2 মাইনাস আলফা করছি, এই পাশে রাখছি আমি বাম পক্ষকে রাখছি, আর এই পাশটাই আমি করব ডান পক্ষকে। ব্যাস, বাম পক্ষটা কি আছে বাবা একটু খেয়াল করো, সেক আলফা প্লাস সাইন বিটা বাই সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা আছে, আর ডান পক্ষটায় যেটা আছে সেটা আছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা আছে। আমরা দুদিকটা একই রকম ভাবে ক্যালকুলেশন করব, যেখানে ম্যাচ করবে সেখানে ছেড়ে দেবো, যেখানেই ম্যাচ করবে সেখানেই ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সেক আলফা প্লাস সাইন আলফা, সাইন বিটাটাকে চেঞ্জ করি আমি 90 মাইনাস আলফা করে দিচ্ছি, এই 90টাকে আমি π/2 রাখতে পারি, কোনো এখানে টেনশন কিছু নাই। ব্যাস, বিটাটাকে আমি চেঞ্জ করছি, বাই আমাদের কি থাকলো বাবা সাইন আলফা। ব্যাস, এবার দেখো একটু খেয়াল কর আমি যেটা বলছি, সেক আলফা প্লাস সাইন আলফা, এটা কি চলে আসবে বাবা কস আলফা, বাই যেটা চলে আসবে আমাদের দেখো সাইন আলফা, সেক আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা। আচ্ছা ঠিক আছে, এবার একটু ডান দিকটায় চলে যাই, কারণ এই দিকটা আমার অনেকটা পোর্শন চলে এসছে। আচ্ছা এখানে দেখো ট্যান আলফা আছে, 2 ট্যান বিটাটাকে আমরা চেঞ্জ করি π/2 মাইনাস আলফা, তার মানে দেখো চলে এলো ট্যান আলফা প্লাস 2 কট আলফা, ট্যান আলফা প্লাস 2 কট আলফা। আচ্ছা সাইন কসে যদি ভেঙে দিই, দেখো এই যে জায়গাটা সেটা কি আসছে বলতো, একটু যদি তোমাদের খেয়াল করায়, এটা দেখো 1/cos আলফা, এটা দেখো সেক আলফাটা 1/cos আলফা, এই জায়গাটা দেখো কট আলফা আসছে, এই সেক আলফাটাকে একটু চেঞ্জ করবো,
সেক আলফাটাকে একটু চেঞ্জ করবো, এইরকম টাইপের আনার চেষ্টা করব। আচ্ছা দেখো এইরকম টাইপের আনার চেষ্টা করব, তাহলে দেখো সেক আলফা বাই সাইন আলফা একটা থাকবে, প্লাস এই দেখো কস আলফা বাই সাইন আলফা থাকবে। একটু ভালো করে বুঝবে, এইখানটায় আমি একটু এই জায়গাটাকে একটু আমি স্টেপ জাম্প দেবো, দেখো কোন কিভাবে জাম্পটা দেবো। দেখো এই যে জায়গাটা, আমি একটা কাজ করি, সাইন আলফা বাই কস আলফা, ভালো করে দেখো সাইন আলফা বাই কস আলফা ইনটু, বা যদি নাও করি, আচ্ছা একটা কাজ করলে হতো বেশি ভালো হতো, যেটা সাইন কসে যদি ট্রান্সফার করে দিতাম, যদি সাইন কসে ট্রান্সফার করতাম তাহলে কি আসতো বাবা, সাইন আলফা বাই কস আলফা প্লাস 2 কস আলফা বাই সাইন আলফা। একটু সাইন কসে মনে ট্রান্সফার করে দিলে অঙ্কটা আরেকটা অনেকটা ইজি চলে আসতো। এইটার দেখো কট আলফাটা চলে এসছে, এখান থেকে একটা কট আলফা নিয়ে আসলেই না ঝামেলা শেষ হয়ে যেত। থাক আমি আর নিয়ে আসছি না, এখান থেকে ডাইরেক্ট আমি সাইন আলফা কস আলফাকে লসাও করে দিচ্ছি, সাইন আলফা কস আলফাকে লসাও করে দিচ্ছি, তাহলে সাইন আলফাটা এইদিকে যাবে, তারপরে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা। আচ্ছা বাবা একটা কাজ বোঝো তো, এই যে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফাটাকে ভেঙে দিই দুটা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বাই সাইন আলফা কস আলফা, দেখো সাইন আলফা কস আলফা। এবার দেখো এই জায়গাটা 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই কি চলে এলো বাবা, সাইন আলফা কস আলফা। কি চলে এলো বাবা, এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার জন্য 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা। এই জায়গাটাকেও আমরা চেঞ্জ করে দিই, এই জায়গাটাকেও আমরা একটু চেক করে দিই, এখানটা মুছে দিলাম। সেক আলফাটাকে করছি 1 বাই কস আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা। দেখো আমাদের চলে এসছে, দেখো এখানটাকে যদি আমরা লসাউ করে দিই 1 মাইনাস কস স্কোয়ার আলফা বাই এর যে লসাগুটা কস আলফা সেটা নেমে যাবে, তাহলে এ প্লাস এই যে জায়গাটা হবে সাইন আলফা, দেখো কস আলফা। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ ম্যাচ করে গেছে না বাবা, ডান পক্ষে দেখো এরকম যদি তোমাদের ইকুয়েশন আসে বাম দিকটা এবং ডান দিকটা উভয়েই ক্যালকুলেশন করে আর একটু ইজি করা যেত, এই জায়গাটা থেকে এরকম ভাবে নিয়ে চলে আসা যেত। আমি কি করলাম, সাইন কসে ভেঙে দিলাম, তাহলে কি বলতো আর ভাবতে হলো না, সাইন কসে ভেঙে দিয়ে আমরা কি করলাম উপরটাকে লসাও করে দিলাম, তাহলে 1 প্লাস কস স্কোয়ার আলফা, আর এই কস আলফাটা নিচেটাই নেমে গেল, তাহলে সাইন আলফা ইন্টু কস আলফা। বুঝা গেল? দেখো এইটা হলো আমাদের একের থেকে একটু একটু ইজি করা যেত, আমি কি করলাম, আমি সাইন কসে ভেঙে দিলাম, জায়গাটা অনেকটা চলে এলো। এইরকম টাইপের যখন অঙ্ক থাকবে না, তোমরা একই সাথে দুটো পক্ষকে করবে, বাম পক্ষ এবং ডান পক্ষ একসাথে করবে। কেন বলো তো, কারণ যদি এটা করে দিই না তাহলে আমাদের জায়গাটা বুঝতে পেরে যাবো যে যেই জায়গায় ম্যাচ করবে সে জায়গায় ব্যাস স্টপ, ব্যাস। এবার আমরা করবো দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্ক কি আছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 প্লাস সেক স্কোয়ার 45 মাইনাস কট স্কোয়ার 45 মাইনাস সেক 60। কি আছে একবার দেখিনি ভালো করে, ঠিকঠাক দেখলো, 2 tan স্কোয়ার 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 সেক স্কোয়ার 45 মাইনাস কট স্কোয়ার 45 মাইনাস সেক 60। ঠিক আছে, 2 ইন্টু বাবা tan 30 এর মান 1 বাই রুট 3 তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস 1 বাই রুট 3 তার হোল স্কোয়ার প্লাস সেক 45 রুট 2 তার হোল স্কোয়ার, কট 45 1 তার হোল স্কোয়ার মাইনাস সেক 60 এর মান 2। এইটা দেখো কত আসছে, 2 বাই 3 আসছে না বাবা, আর এটা কত আসছে 1 বাই মানে 1 মাইনাস 1 বাই 3, 2 মাইনাস 1 মাইনাস 2 রুট 2 স্কোয়ার 2 মাইনাস 1, এটা কেটে যাচ্ছে, ব্যাস। এবার দেখো এখানটা কত আসছে 2 এর 3 বাই এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখো, 1 মাইনাস 1 এর 3, 3 যদি এ পাশে যায়, 3 যদি এ পাশে যায় তাহলে 3 মাইনাস 1 মানে 2 বাই 3, এটা আসছে এখান থেকে মাইনাস 1, এটা পুরোটা কেটে গেল, তাহলে 1 মাইনাস 1 সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 0। ভালো করে একটু দেখে নাও অঙ্কটা, ভালো করে একটু দেখে নাও অঙ্কটা, আমাদের দুইয়ের দিকে যে ম্যাথটা হলো সেগুলো মানগুলো শুধু বস করালাম, আমাদের মানটা যেটা বেরালো সেটা হচ্ছে 0 বেরালো, ব্যাস মুছে দিলাম আমি দুইয়ের দাগ। এরপর যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগ, এরপর যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগ। 3 এর দাগের ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ বাবা, 3 এর দাগের ম্যাথটাও ইম্পর্টেন্ট ম্যাথ। ব্যাস কি আছে দেখা যাক একটু, cos থিটা সমান x বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস এটার মান আছে, আমি এখান থেকে আগে সাইন থিটা বার করি তারপরে গল্প হবে। সাইন থিটা সমান রুট ওভার অফ আমরা যেটা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, দেখো রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার মানে কত হবে x স্কোয়ার বাই এটার রুটটা উঠে যাবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস রুট ওভার অফ আমার যদি লসাগু করি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমি লসাগু করি তার মানে আমাদের কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার থেকে ওয়াই বেরিয়ে গেল বাই রুট ওভার অফ আমার যেটা থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের কার মান বেরোলো বাবা সাইন থিটার ভ্যালু বেরোলো। কিন্তু আমার কি দরকার, অতএব এক্স সাইন থিটা সমান
এক্স সাইন থিটা সমান বাবা কত, এক্স তো এক্সই আছে, সাইন থিটার মান ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই যে জায়গাটা আসছে এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস এক্স সাইন থিটার মান পেয়ে গেলাম। এবার দেখি ওয়াই কস থিটা কি বলছে। ওয়াই কস থিটা সমান ওয়াই তো আছে বাবা, আর কস থিটার মান কত, এক্স বাই আছে, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের যেটা চলে এলো এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু নজর করো তো এই দুটো জিনিসের উপরে, এক্স সাইন থিটা এবং ওয়াই কস থিটা সমান বেরিয়েছে, তাহলে অতএব লিখবো এক্স সাইন থিটা সমান ওয়াই যে আসছে সেটা হচ্ছে কস থিটা। এক্স সাইন থিটা সমান চলে এলো আমাদের ওয়াই কস থিটা। ব্যাস 12 দাগের 3-এরটা আমি কমপ্লিট করলাম। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 13 দাগ। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 13 দাগের 1। কি বলেছে, তিনতলা বাড়ির ছাদে একটা পতাকা দণ্ড আছে যার দৈর্ঘ্য আচ্ছা তিনতলা বাড়ির ছাদ, এটা তিনতলা বাড়ির ছাদ। এবার এখানে একটা আমার পতাকা দণ্ডটা আছে, যে পতাকা দণ্ডটা হচ্ছে জয় শ্রীরাম পতাকা দণ্ড, এটা জয় শ্রীরামের একটা পতাকা আছে। এবার কি আছে, পতাকা দণ্ড আছে, দণ্ডের চূড়া এবং পাদদেশ, আচ্ছা একটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 50, একটা অ্যাঙ্গেল হচ্ছে 45। কোন অ্যাঙ্গেলটা 45, যেটা বাড়ির ছাদের অ্যাঙ্গেল, এবং কোন অ্যাঙ্গেলটা 50, এই জায়গাটা হচ্ছে আমাদের 45, আর পুরোটা আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। ব্যাস এই হচ্ছে গল্পটা আছে। এবার এখানে আমরা করছি এ, এখানে আমরা করছি বি, এখানে আমরা করছি সি, এখানে আমরা করছি ডি। আচ্ছা কি দেওয়া আছে, একটা পতাকা, এই যে জায়গাটা এটা দেওয়া আছে 3.6 মিটার। আমাকে যেটা বার করতে বলছে বাড়িটার উচ্চতা, মানে বিসি বার করতে বলছে। আমরা একটু লিখবো যে প্রদত্ত চিত্রে বিসি হলো একটি বাড়ি এবং এবি হলো একটি পতাকা দণ্ড। একটু লিখে ছেড়ে দিচ্ছি, এখানে কার কার মান দিয়ে আছে বাবা, এবির মান দিয়ে আছে 3.6 মিটার, আর কার মান দিয়ে আছে, কোন বিডিসির মান দিয়ে আছে 45 ডিগ্রি, আরেকটা কার মান দিয়ে আছে, এডিসি এর মান দিয়ে আছে আমাদের 50 ডিগ্রি। মনে করি বাড়িটির উচ্চতা একটা ধরে নিচ্ছি এক্স মিটার, মনে করি বাড়িটির উচ্চতা এক্স মিটার। এবার দেখো ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি সমান আমাদের 90 ডিগ্রি, আর কোণ বিডিসি সমান আমাদের 45 ডিগ্রি। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি বিসি সমান সিডি। কেন, এই জায়গাটা যদি tan 45 হয়, আমরা জানি যে tan 45 ডিগ্রি যখন অ্যাঙ্গেল করে তখন লম্ব এবং ভূমিটা সমান হয়, তাহলে বিসি সমান সিডি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম সিডি সমান আমাদের কত, এক্স মিটার। এখন গল্পটা যেটা হচ্ছে, এখন ত্রিভুজ এসিডি এর গল্পটা হচ্ছে। এখন ত্রিভুজ এসিডি এর কোণ এসিডি সমান আমাদের 90 ডিগ্রি, এবং এসির মান যেটা পাচ্ছি এক্স প্লাস 3.6 মিটার পাচ্ছি। এসির মান কত পাচ্ছি, এক্স প্লাস 3.6 মিটার। অতএব ত্রিভুজ এসিডি এর tan 50 ডিগ্রি সমান যেটা হবে এসি বাই সিডি। আচ্ছা tan 50 এর মান বইয়ে দেওয়া আছে দেখো 1.2, আর এসির মান যেটা দেওয়া আছে এসির মান এক্স প্লাস 3.6, আর সিডির মান যেটা হচ্ছে এক্স, আচ্ছা একটু ক্যালকুলেশনটা আরেকটু এখান থেকে নিচেটাই করে দিই, বা 1.2x ইকাল টু এক্স প্লাস 3.6। ব্যাস এটা হয়ে গেল। এবার এদিকটাই নিয়ে আসি, তাহলে আচ্ছা এখানে করেছি 1.2x মাইনাস এক্স সমান 3.6, বা এটাকে বিয়োগ করলে বেরোবে 0.2x ইকাল টু 3.6, বা এক্স সমান 3.6 বাই 0.2, দশমিক উঠে গেল, তার মানে আমার যেটা বেরোলো কত, 18 মিটার। দেখো ভালো করে একটু দেখে নাও তাহলে অতএব বাড়িটির উচ্চতা 18 মিটার। তাহলে কি হলো, বাড়িটার উচ্চতা যেটা বেরালো সেটা হচ্ছে আমাদের চলে এলো 18 মিটার। চলো এই হয়ে গেল অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলা যায়, কিন্তু মোটামুটি একটা অঙ্ক, ঠিক আছে, যেটা আমাদের বইয়েও পতাকা দণ্ড ছিল, কিন্তু কি বলতো ওই যে অঙ্কটা tan 50 এর মান একটু বেশি বড় দেওয়া ছিল, ঠিক আছে, এখানে 1.2 খুব সুন্দর একটা ছোট করে দিয়ে আছে, তার মানে বাড়িটার উচ্চতা হয়ে গেল আমাদের 18 মিটার। এবার আমরা পড়বো যেটা সেটা 2 এর অঙ্কটা। একটা ভিডিওর মধ্যে দুটো দিয়ে দিচ্ছি, একটু ফাস্ট হচ্ছে বাবা, একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। চলো একটু যেভাবে পাশে ছিল একটু পাশে থেকো। দেখো 2 এর দাগে বলছে একটি লাইট হাউস থেকে দুটি জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটা লাইট হাউস, আচ্ছা একটা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রিতে আছে, একটা 60 ডিগ্রি আছে এবং আরেকটা 30 ডিগ্রি আছে, ব্যাস অবনতি কোণ মানে এটা।
এখানে এ দিয়ে দিচ্ছি, এখানে বি সি ডি ই। এবার কি বলেছে, নিকটের জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার, মানে এই যে কাছের জাহাজটা সেটা 150 মিটার দূরে আছে, তাহলে অন্য জাহাজটির দূরত্ব লাইট হাউস থেকে কত, মানে এখান থেকে এখানের দূরত্ব সি এর মান। আচ্ছা এই জায়গাটা আমাদের 60, তার সাপেক্ষে এটা 60, আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, তার সাপেক্ষে এটা 30। দেখা যাক আমাকে যেটা চেয়েছে পুরোটা চেয়েছে, তাহলে একটু লিখি। প্রদত্ত চিত্রে কি দেখেছি আমরা, প্রদত্ত চিত্রে বিসি একটি লাইট হাউস, বিসি একটা লাইট হাউস এবং দুটি জাহাজ কোন স্থানে কোন স্থানে আছে, ডি এবং ই স্থানে আছে। আচ্ছা কি কি দেওয়া আছে, কাছের জাহাজটা মানে কাছের জাহাজটার দূরত্ব, তাহলে সিডি সমান কত দিয়ে আছে 150 মিটার। আর কি দিয়ে আছে, কোন, কোন এ বিই, কোন এ বিই মানে এটার কথা বলছি, এ বিই সমান একান্তর কোণ বিইসি সমান 30 ডিগ্রি। আরেকটা দিয়েছে কোণ এ বিডি সমান একান্তর কোণ বিডিসি সমান আছে 60 ডিগ্রি। এখন এখন ত্রিভুজ বিসিডি এর, এখন ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি সমান কত 90 ডিগ্রি। এবার এটাকে ধরে করবো tan 60 ডিগ্রি সমান, যেখানে হচ্ছে বিসি লম্ব বাই ভূমির মান সিডি, tan 60 এর মান √3, বিসির মান আমি জানিনি কিন্তু সিডির মান জানি আমরা 150, তাহলে বা বিসি সমান যেটা বেরোলো 150 √3 মিটার। এটা কার মান বেরোলো, বিসির মান বেরোলো। এবার দেখো এখন এখন ত্রিভুজ বিসিই এর পুরোটার কথা বলছি। এখন ত্রিভুজ বিসিই এর tan 30 ডিগ্রি সমান বিসি বাই সি, তাহলে tan 30 এর মান কত 1/√3, বিসির মান কত এই একটু আগে বার করলাম 150 √3 বাই সি, তাহলে বা সিই সমান, বা সিই সমান এটা এদিকে গুণ হবে, তাহলে 150 √3 ইন্টু √3, তাহলে 150 গুণিত 3, 3 15 45, 450 মিটার। অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব দূরত্ব হচ্ছে 450 মিটার। লাইট হাউস থেকে দূরের জাহাজের যে দূরত্ব সেটা হচ্ছে 450 মিটার। ক্লিয়ার হয়ে গেল আমাদের 3 এর দাগের 2। এবার আমরা যেটা 3 এর দাগ বলছি 13 এর দাগের 2 আমরা কভার করলাম, ভালো করে একটু দেখে নাও। এবার আমরা মুছে করছি 14 এর দাগ। 13 এর দাগটা আমাদের কমপ্লিট হয়ে গেল, 14 এর দাগটা হয়ে গেলেই মোটামুটি আপাতত শেষ। এবার দেখো 14 এর দাগ, 14 এর দাগটা দেখো, 14 এর দাগের 1 কি বলেছে, সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখেছে। এটা একটা ভালো কোশ্চেন, একটা সমদৈর্ঘ্যের ঘনক পাশাপাশি রেখেছে, পাশাপাশি রেখেছে এবং তারপরে তার সমগ্রতল যেটা বলেছে সেটা হচ্ছে 360 বর্গ সেমির কথা বলেছে। তাহলে আমি প্রতিটা ঘনকের বাহুর দৈর্ঘ্য দেবো, মনে করি প্রতিটি ঘনকের, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, প্রতিটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি। তাহলে দুটি ঘনক পাশাপাশি রাখলে যে আয়ত ঘনক তৈরি হয়, তার দৈর্ঘ্য, ভালো করে বুঝো, এদিকটা এ এদিকটা এ মানে 2a সেমি। প্রস্থ কিন্তু চেঞ্জ হবে না, এটা ভালো করে মনে রাখবে, প্রস্থ এ সেমি। কেন জানো তো, কারণ এদিকটা এরকম ভাবে যদি হয় তাহলে এটার তো কোনো চেঞ্জ নেই আর এটারও কোনো চেঞ্জ নেই, তাহলে প্রস্থও এ সেমি। আর উচ্চতা যে ব্যাপারটা, উচ্চতাও সমান আমাদের আসবে এ সেমি, উচ্চতাও যেটা হবে সেটা হচ্ছে এ সেমি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত, 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত প্রস্থ গণিত উচ্চতা যুক্ত উচ্চতা গণিত দৈর্ঘ্য। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্যর মান 2a ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, তাহলে কত আছে 2 ইন্টু 2 স্কোয়ার
প্লাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 দিয়ে 4 একে 5 স্কোয়ার, তাহলে 5 দুগুণে 10 স্কোয়ার আমাদের বেরিয়ে যাচ্ছে, যেটা সেমি স্কোয়ার। এটা কি বেরালো? আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বেরালো। কিন্তু এই আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 360, তাহলে শর্তে 10 স্কোয়ার সমান 360, স্কোয়ার সমান আমাদের 36, বা এ সমান আমাদের যেটা বেরোলো 6। তাহলে অতএব ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অতএব ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং আয়তন 6 তার হোল কিউব, 6 এর কিউব 216, আমাদের যেটা বেরাবে সেমি কিউব। আমাদের আয়তন যেটা বেরাবে 216 সেমি কিউব। ভালো করে বুঝবে, আয়ত ঘনক গুলোকে যখন লাগাচ্ছেন শুধুমাত্র দৈর্ঘ্যটা বাবু পরিবর্তন হবে, প্রস্থ এবং উচ্চতা কোনো রূপ পরিবর্তন হবে না। ঠিক আছে, চলো ঠিক আছে, পরের কোশ্চেন 2 এর দাগ। দেখো এই জায়গাটা না খুব ভালো করে জানতে হবে, খুব ভালো করে জানতে হবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। ঘনক দুটোকে যখন পাশাপাশি একটা রাখি, দুটা রাখি, তিনটা রাখি, কোনো রকম সমস্যা নেই। যে আয়ত ঘনক তৈরি হবে শুধুমাত্র বাবা দৈর্ঘ্যটা পরিবর্তন হবে, প্রস্থ উচ্চতা কোনো রকম পরিবর্তন হবে না। এই জায়গাটা ভালো করে মনে রাখবে। 2 এর দাগটা এবার দেখো, 21 ডেসিমি, 11 ডেসিমি এবং 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 21 সেমি দৈর্ঘ্যের 100টি গোলক সম্পূর্ণ ডুবানো হলে চৌবাচ্চার জলতল কত সেমি উঠে আসবে? দেখো কি পরিমাণ জল আছে আমার জানার দরকার নেই, যে পরিমাণ আমি গোলক ডুবাবো সেই পরিমাণ জল উঠবে। তো অর্ধেক থাক, 2/3 থাক, যা পারে থাক, কিন্তু সমস্ত গোলক যেন সম্পূর্ণ নিমজ্জিত হয়। অর্ধেকটা বেকার ঘোরানোর জন্য দেওয়া আছে এবং উচ্চতারও এখানে কোনো দরকার নেই। দেখো এবার দেখো আমি কি করব, যে আয়ত ঘনকটা আছে চৌবাচ্চাটা, আয়ত ঘনাকৃতি চৌবাচ্চাটা, তার দৈর্ঘ্য প্রস্থটা একটু দেখে নিই। আয়ত ঘনাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য, আয়ত ঘনাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য যেটা আছে 21 ডেসিমি। 21 ডেসিমি। দেখো আমাদের যে গোলক গুলো ডুবাবো সেটা কিন্তু সেমিতে আছে, তাহলে এটাকেও সেমিতে করে দিই। তাহলে 210 সেমি। ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দ্বারা গুণ করতে হয়। আচ্ছা প্রস্থ কত দিয়ে আছে? প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে 11 ডেসিমি সমান 110 সেমি। এবার লেখা দাও, মনে করি 100টি গোলক ডোবানোর ফলে, 100টি গোলক ডোবানোর ফলে 100টি গোলক ডোবানোর ফলে জলতল 8 সেমি উঠে আসবে। অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন যে পরিমাণ বেড়েছে, অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত হবে? 210 গুণিত 110 গুণিত এইচ, যেটা হবে সেমি কিউব। এটা কি হলো, যে পরিমাণ জল বেড়েছে সেই জলটার আমরা আয়তন নির্ণয় করলাম। এবার আমরা করব প্রতিটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21, তাহলে প্রতিটা গোলকের ব্যাসার্ধ করে দিই। প্রতিটি গোলকের ব্যাসার্ধ 21/2 সেমি। অতএব কটা গোলক ডুবেছে? 100টা। অতএব 100টি গোলকের মোট আয়তন, 100টি গোলকের মোট আয়তন। দেখো একটা গোলকের মোট আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে 100টা গোলকের মোট আয়তন কত? 100 গুণিত 4/3 গুণিত 22/7 ইন্টু 21/2 তার হোল কিউব সেমি কিউব আসবে। 100 গুণিত 4/3 পাই আর কিউব। শর্তে এই যে জলটা বেড়েছে 210 গুণিত 110 গুণিত এইচ সমান, আচ্ছা একটু কাটাকাটি পরে করবো, 100 গুণিত 4/3 গুণিত 22/7 গুণিত 21/2 তার হোল কিউব। এখান থেকে এইচ সমান বার করি, বা এইচ সমান 100 গুণিত 4 গুণিত 22 গুণিত 21, তিনটা, ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা নিচেটায় কি আসবে দেখো তো, এই 210 110 নামবে, 210 নামলো, 110 নামলো, এখান থেকে দেখো 3 গুণিত 7 পড়ে থাকবে, আর 2 এর কিউব এখান থেকে 8 পড়ে থাকবে। এবার দেখো এই শূন্য দুটা শূন্য এখানে দুটা শূন্যর সাথে কেটে যাবে, 21 কেটে যাবে, 7 3 21 কেটে গেল, 11 2 22 কেটে গেল, 4 2 8 8 এর সাথে কেটে গেল। আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এইচ এর মান 21 সেমি।
ব্যাস এইচ এর মান আমাদের কত চলে এলো, এইচ এর মান হলো 21 সেমি। এটাকে আমরা করতে পারি 2.1 ডেসিমি। তাহলে কি লিখবো, অতএব জলতল 2.1 ডেসিমি উঠে আসবে। তাহলে কি হলো, জলতল 2.1 ডেসিমি কি হলো, উঠে আসবে হয়ে গেল। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, কি পরিমাণ জল উঠবে, যে পরিমাণ আমি গোলক দেবো কি যে পরিমাণ শঙ্কু দেবো কি যে কোনো ঘনবস্তু যে পরিমাণ দেবো সেই পরিমাণ জল উঠে আসবে। এই জন্য আমাদের কি হলো, শর্তে যখন করলাম তখন সমান করলাম, ব্যাস মুছে দিলাম। পরের অঙ্কের দিকে আমরা একটু ফোকাস করব, তাহলেই আমাদের এই জায়গাগুলো পুরোটা শেষ হয়ে যাবে। এবং একটা ভিডিওর মধ্যে আমি রাখার চেষ্টা করলাম, দুটো না করে তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে, একটা ভিডিওর মধ্যে রাখলাম। 3 দেখ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতার অনুপাত দিয়েছে। তাহলে ধরে নিই প্রথমে, মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 4x, সেমি। আচ্ছা, উচ্চতা 4x সেমি আর তির্যক উচ্চতা হচ্ছে কত, 5x সেমি। ব্যাস, তির্যক উচ্চতা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমাদের কার মান দিয়েছে, আয়তন দিয়েছে। তাহলে ব্যাসার্ধটা বার করি। অতএব ব্যাসার্ধ সমান √5x তার হোল স্কয়ার মাইনাস 4x তার হোল স্কয়ার, যেটা বেরাবে সেটা হচ্ছে 3x। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এবার এখান থেকে আয়তনটা বার করলি। অতএব আয়তন সমান শঙ্কুর আয়তন 1/3 পাই আর এর মান কত, 3x তার হোল স্কয়ার ইন্টু এইচ এর মান কত, 4x। আচ্ছা, একটু ক্যালকুলেশন করলি, 1/3 গণিত পায়ের মান কত, 22/7 গণিত পায়ের মান 22/7 গণিত 3 স্কয়ার 9 4 কত 36, যেটা হবে সেটা হচ্ছে এক্স কিউব। 3 স্কয়ার 9 4 36। আচ্ছা, 3 দিয়ে কেটে দিই, 3 12 36। তাহলে কত এলো, 22 গণিত 12/7 এক্স কিউব সেমি কিউব। ব্যাস থাক, কিচ্ছু ক্যালকুলেশন আমরা করব না, এটা এটার সাথে সমান করে দাও। তাহলে শর্তে 22 গণিত 12 গণিত এক্স কিউব বাই কত হলো 7 সমান আমার যেটা এলো 129 3 6। ব্যাস এটাই বা এক্স কিউব সমান আমাদের যেটা চেয়েছে, কি চেয়েছে গো, ব্যাসার্ধ চেয়েছে। ঠিক আছে, এক্স কিউব সমান কত, 129 3 6 গণিত 7 বাই যেটা হচ্ছে 22 গণিত আমাদের যেটা হচ্ছে 12। আচ্ছা, একটা কাজ করি, একবারে আমরা ক্যালকুলেশনটা একবারে করে নিচ্ছি। ঠিক আছে, একবারে আমরা করে নিচ্ছি। কত আসবে ক্যালকুলেশনটা দেখা যাক, মোবাইলে আমার ক্যালকুলেটরে এটা করে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কত এলো। তাহলে আমাদের কত হলো, 129 3 6 ভাজিত 22। আচ্ছা, এটা বেরোলো ভাজিত 12। আচ্ছা, এটা 49 আসছে। পুরোটা যদি কেটে দিই, পুরোটা দেখবে 49 আসছে। ব্যাস, পুরোটা দেখবে 49 আসছে, দেখবে। তাহলে এখান থেকে কি করছি আমরা, এক্স সমান আমরা করছি কিউব √7 গণিত 7 49 আর একটা 7। তাহলে এক্স এর মান আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 7। তাহলে অতএব শঙ্কুর ব্যাসার্ধ যেটা আসবে, কত ছিল, 3x ছিল। তাহলে 3 গণিত 7 3 7 21 সেমি। তাহলে আমাদের ব্যাসার্ধটা কত হয়ে গেল, আমাদের চলে এলো 21 সেমি। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের কি বলতো, পুরো পেজটা সলিউশন দিয়ে দেন। পুরো পেজটা আমাদের একটা সেট আসতে না একটু লেট হয়ে যাচ্ছে, তোমরাও বলছো যে স্যার তাড়াতাড়ি একটু দিন, এবং আমিও কি করছি একবারে পুরো ভিডিওটা দিচ্ছি, পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, চলো 388 পাতা তোমাদের কমপ্লিট করে দিলাম। কেমন লাগলো একটু জানিও, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সামনে পরীক্ষা, দারুণ ভাবে পড়াশোনা করো, যাতে কোনো রকম সমস্যা হলে একটু আমাকে জানিয়ে দিও। আমি চেষ্টা করব বলে দেওয়ার, আমিও এখন টিউশনের চাপ একটু খুব বেশি। তো চলো এখান পর্যন্ত, যেটুকু বুঝতে পারছো না জানাবে, এবং একটু পজ দিয়ে দেখবে আগের ভিডিও, মানে আগের যে 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ একটু ফাস্ট হয়ে গেছে, তো আশা করি বুঝতে পারবে। যদি একটু পজ করে দেখো, যদি অসুবিধা হয় তখন আমাকে বলবে। চলো তাহলে আজ এই পর্যন্তই, সকলকে গুড নাইট, চলো টাটা।